বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শিক্ষক নিবন্ধন গণিত লিখিত বিষয়ের পরীক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য ভিউয়ার্সগণ, এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ক্লাস। আমাদের আজকের এই লাইভ ক্লাসের পূর্ব নির্ধারিত আলোচ্যসূচি প্রভাষক নিবন্ধন গণিত লিখিত সাজেশন ও পরামর্শ নিয়ে। তাহলে এই টপিকস আমাদের পূর্ব নির্ধারিত। আজকের এই ক্লাসটি আমি পরিচালনা করতেছি মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রভাষক গণিত, এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে। আমার আজকের এই লাইভটি আমি উৎসর্গ করতেছি গত আমাদের সহকারী শিক্ষক গণিত লিখিত লাইভ ক্লাসটিকে যারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে অনেক উৎসাহিত করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, এবং আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা আমাদের যে পেইড কোর্সের স্টাডি গ্রুপে অনেকেই খুব আগ্রহ প্রকাশ করেছেন আজকের এই প্রভাষক নিবন্ধন গণিত লিখিত আমাদের এই সাজেশন এবং পরামর্শমূলক লাইভ ক্লাসটির জন্য। তাদের অনুপ্রেরণাই মূলত আজকের এই ক্লাসটি আয়োজন। তো আমি যারা অনেক আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছিলেন এবং ক্লাসটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার কাছে ক্লাসটি চেয়েছেন, আজকের এই ক্লাসটি আপনাদেরকে উৎসর্গ করা হলো। আমি মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো। আপনারা সবাই জানেন একটি প্রচলিত কথা আছে, যেমন গুড় তেমন মিষ্টি। জি, আমরা দেখেছি সহকারী শিক্ষক নিবন্ধন এবং প্রভাষক গণিত নিবন্ধনের সিলেবাসে আকাশ পাতাল ব্যবধান এবং প্রস্তুতিতেও আকাশ পাতাল ব্যবধান। প্রভাষকে অনেক উচ্চ লেভেলের সিলেবাস সংযুক্ত করা হয়েছে। প্রভাষকে আমাদের অনেকগুলা বই বাড়তি আছে, অনেকগুলা পড়া অতিরিক্ত আছে। এখন কথা হলো, আপনারা অনেকেই বলতেছেন আর কি, এই আপত্তিগুলো জানাচ্ছেন এবং এগুলা লজিক্যালি ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কেউ আমার কথাটা মনোকষ্ট নিয়ে না, আপনাদের বুঝার স্বার্থে আমি বলতেছি। এই আমার এই লাইভেই আছেন বা আমার পেইড কোর্সে আছেন বা পরবর্তীতে ক্লাসটি দেখবেন, আপনারা ম্যাক্সিমাম কিন্তু লেখাপড়ায়, যোগ্যতায়, সার্টিফিকেটে কাছাকাছি, কিন্তু এই আপনি এই কিছুদিন পরে আল্লাহ যদি কপালে রাখে আপনি হবেন, দেখা যায় একই মানের স্টুডেন্ট, আপনারা একই সার্টিফিকেটধারী, কেউ প্রভাষক গণিত নামের পাশে লেখার সৌভাগ্য সৃষ্টি হবে যদি আল্লাহ রাজি থাকে, আল্লাহ খুশি থাকে, আপনার রিজিক যদি আল্লাহ পাক এখানে বরাদ্দ রাখে। আবার কেউ লিখবেন সহকারী শিক্ষক গণিত। আমি কাউকে ছোট করতেছি না, মেহরবানি করে আমি বোঝানোর স্বার্থে বলতেছি। এখন কথা হলো, তাহলে দেখেন, আমি একজন প্রভাষক গণিতের বেতন স্কেল শুরু হয় 22,000 টাকা থেকে বা নবম গ্রেড থেকে, আর একজন সহকারী শিক্ষকের সম্ভবত 12,000 কত বা 13,000 কত থেকে শুরু হয়। আমি জাস্ট এখানে বোঝানোর স্বার্থে বলতেছি। এবং একজন সহকারী শিক্ষক গণিতের সর্বশেষ সিনিয়র স্কেল 22,000 এর সাথে ইনক্রিমেন্ট আছে, সর্বশেষ 22,000, আর একজন প্রভাষক গণিতের শুরু 22,000 দিয়ে, এরপরে 8 বছর পরে সহকারী অধ্যাপক হলে 35,000 প্লাস, এর সাথে তো ইনক্রিমেন্ট আছে, আরো বিভিন্ন সুযোগ সুবিধা আছে। এবং আপনার সামাজিক স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা বা বিভিন্ন ফ্যাসিলিটি, এইসব অনেক কথা বললে বলা যাবে। আমি বুঝাইতে চাচ্ছি, দেখেন, যেখানে আপনার অর্ধেক প্রায় আপনার সম্মানের ব্যবধান, বিভিন্ন সামাজিক মর্যাদার ব্যবধান, সুযোগ সুবিধার ব্যবধান, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য শুধুমাত্র এই একটা নিবন্ধন সার্টিফিকেটে। একটা নিবন্ধন সার্টিফিকেট থেকে কেউ চলে যাচ্ছে স্কুলে, কেউ চলে যাচ্ছে কলেজে। তাহলে আমি তো মনে করি এই কলেজের যে সিলেবাস, এটা আরো কঠিন করার দরকার ছিল। তাহলে না হলে তো সহকারী শিক্ষকদের সাথে এটা আপনার জুলুম হয়ে যায়, কারণ একই লেখাপড়া করে আসছে। এই নিবন্ধন পরীক্ষার মাধ্যমেই তো আপনাকে আপনার সর্বোচ্চ যোগ্যতা দিয়ে কেউ স্কুলে যাবেন, কেউ কলেজে যাবেন। এই জন্য সিলেবাস এখানে বড়, এই কথা বলার কোনো সুযোগ নেই। আমি বলবো আরো বেশি দেওয়ার দরকার ছিল। আমি বুঝানোর স্বার্থে বলতেছি, কারণ যেখানে আপনার ফ্যাসিলিটি, আপনার সুযোগ সুবিধা, আপনার বিভিন্ন সামাজিক স্ট্যাটাস, অনেক অনেক ব্যাপার আছে, সব কথা অন স্ক্রিনে বলা যাচ্ছে না, বলা যাবে না কৌশলগত কারণে।
তাহলে এত যদি ব্যবধান হয় তো সিলেবাসে আপনার 30% যদি 40% ব্যবধান হলে বেশি ব্যবধান করে না। এই জন্য আমি বলবো যারা অজুহাত দাঁড় করাচ্ছে, বিভিন্ন রকমের যুক্তি দাঁড় করাচ্ছেন প্রভাষক, আর গত বছর তো অনেকে অনেক কথা বলতেছেন। আমি তো দেখলাম অনেক স্টুডেন্ট আমার কলেজে চাকরি হয়ে গেছে, অনেক চাকরি হয়েছে ইনশাল্লাহ। আর অনেকে বলতেছেন আমি একটা বাচ্চা নিয়ে পড়াশোনা করতে পারি না, আর 2 বাচ্চার মাও তো আমার এখানে গত বছর দেখলাম চাকরি হয়েছে। আর একটা কথা আমি বলি, একই ফ্যামিলির স্বামী এবং স্ত্রী দুইজনকে পড়াইছি, স্ত্রীর হয়েছে কলেজে, হাজব্যান্ডের হয়েছে স্কুলে। দেখেন একই পড়াশোনা, একই যোগ্যতা, দুইজনের কিন্তু ক্যাটাগরি ভিন্ন হয়ে গেল। এখন প্রথম মাসে যখন স্যালারি ড্র করবে, হাজব্যান্ড ড্র করবে ধরেন 13,000 সামথিং, আর ওয়াইফ ড্র করবে 22,000 সামথিং, কিন্তু যোগ্যতায় দুইজনই সমান ছিল, পড়ালেখাও দুইজনের সমান ছিল, শুধুমাত্র একটা নিবন্ধন সার্টিফিকেট আপনার স্ট্যাটাসকে ভিন্ন করে দিয়েছে। এজন্য আমি বলবো এই সকল কথা বলার কোনো সুযোগ নাই যে কলেজের সিলেবাস অনেক বড়, কলেজে অনেক বেশি পড়া, পরীক্ষা সিলেবাস সবার জন্য সমান, পড়াও সবার জন্য একই, কঠিন হলে সবার কঠিন, সহজ হলে সবার কঠিন। আরেক গ্রুপ আছে যে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে কি দিবে না, দিলে সবারই দিবে, না দিলে কাউরে দিবে না, কারণ এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, 10 জনের যে গতি আপনার একই গতি। এইসব কথা বলার কোনো স্কোপ নাই। আপনার কাজ হলো প্রস্তুতি নেওয়া, যা হওয়ার তাই হবে। তাহলে এই একটা প্রসঙ্গ আমি আপনাদেরকে ক্লিয়ার করে ফেললাম। দ্বিতীয়ত আসেন, আমাদের স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের গণিতের প্রশ্নে একটা তফাৎটা কি? তফাৎটা হলো আমাদের স্কুল পর্যায়ে যেমন ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগে 1 নং প্রশ্নটা বাধ্যতামূলক, মানে প্রত্যেকটা বিভাগের প্রথম প্রশ্নটা বাধ্যতামূলক। এইখানে কলেজ পর্যায়ে কিন্তু এরকম কোনো সমস্যা নাই। কিন্তু এখানে অন্য আরেকটা সমস্যা আছে। এখানে আপনাকে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে, কোন কোন বিভাগ যেমন 8ম এবং 9ম বিভাগে একটা প্রশ্ন, প্রত্যেকটা বিভাগে এক জোড়া প্রশ্ন থাকবে। ক খ, ক খ, আপনাকে ক টাচ করলে খ টাচ করতে হবে। তাহলে এটা কিন্তু একটা প্রবলেম। কারণ দেখা গেল যে এখানের ক কমন পড়ছে, ওখানে খ কমন পড়ছে, তাহলে হবে না। একটা বিভাগে আপনি ধরেন 1 নং প্রশ্নের ক দিলে খ দিতে হবে, আর যদি আপনি 1 নং স্কিপ করেন 2 নং প্রশ্নের ক দিলে খ দিতে হবে। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যা তখনই আপনি পড়বেন যখন আপনি অধ্যায় স্কিপ করবেন। তো কিভাবে এই টাইপের সমস্যাগুলো অ্যাভয়েড করা যায় এবং কিভাবে আপনার দুর্বল থেকে সবল থেকে সবার জন্য 100 মার্কের প্রস্তুতি নেওয়া যায়, আমি কিন্তু পূর্ণাঙ্গ সাজেশন এবং পরামর্শ দিব 100 মার্কের। তার ফাঁকে ফাঁকে বলবো দুর্বলের কথা, সবলের কথা, মধ্যমানের কথা। ওই দিন একজনে বললো, আপনি তো বললেন যে দুর্বল নিয়ে কথা বলছেন, আপনি তো দিন শেষে 100 নাম্বারের সিলেবাস দিচ্ছেন। হ্যাঁ, আমি তো 100 নাম্বারের দিব, কারণ হলো আমি তো সব ক্যাটাগরির স্টুডেন্ট আমার আছে, ভালো মন্দ মিডিয়াম সকল ক্যাটাগরি আছে। তা আমি ওইভাবে বলে ফেলবো, আমি ভিডিওর ভিতরে কথাগুলো বলে ফেলবো, যেটা আপনাকে খাতা কলম নিয়ে বসে নোট করে নিতে হবে আপনারটা, এবং মনোযোগের সহিত ক্লাসটা শ্রবণ করতে হবে। ওই যে গতদিন বললাম, আপনি অন্য স্টুডেন্ট পড়াচ্ছেন আবার আমার ক্লাস করতেছেন, অথবা আপনি অন্য বাচ্চা নিয়ে সময় দিতেছেন, আমার ক্লাস করতেছেন, আপনি একটা মুভি দেখতেছেন, ফাঁকে ফাঁকে আমার ক্লাস দেখতেছেন, এতে কোনো লাভ হবে না। যে কোনো একটা করতে হবে। আপনি আজকের ক্লাসটা আমাকে পূর্ণাঙ্গ সময় দিন, ইনশাল্লাহ আপনার একটা মৌলিক এই পরিবর্তন আসবে আপনার চিন্তা চেতনা এবং আপনার প্রস্তুতিতে। প্রভাষক গণিত নিবন্ধন লিখিত প্রস্তুতি। তো সম্মানিত উপস্থিতি, আমি হয়তো আপনাদের অনেক সময় কিল করে ফেলেছি। আমি আমার কথাগুলো ভাবছি বলা দরকার, কারণ এই কথাগুলো বলার আর সুযোগ পাবো না। এজন্য আমি আজকের এই সাজেশনের সাথে কথাগুলো বলে ফেললাম। এটা মূলত আমার পরামর্শেরই অংশ। আপনারা হয়তো বলবেন যে আপনার পরামর্শ কই? এগুলা পরামর্শের অংশ, এবং শেষ অংশে আমাদের গুরুত্বপূর্ণ একটা পরামর্শ থাকবে। এখন আমি চলে যাচ্ছি আমাদের মূল সাজেশনে। আপনারা, আমি দেখতেছি কে কে আমাদের লাইভে যুক্ত আছেন, সে বিষয়টা আমি একটু কয়জন যুক্ত আছেন তার উপরে আমাদের এই ক্লাসের স্পিড নির্ভর করবে, এবং আপনাদের সাপোর্টের উপরে অনেক কিছুই আসলে নির্ভর করবে। আপনারা কিন্তু আজকে খুব একটা রেসপন্স করছেন বলে আমার মনে হচ্ছে না। আপনাদের রেসপন্স না হলে তো আসলে ওইভাবে ক্লাস পরিচালনা করা যায় না। আপনারা কি ক্লাসটি আসলে চাচ্ছেন কি চাচ্ছেন না, আমাকে বিষয়টা জানান। কারণ আপনাদের অংশগ্রহণ না থাকলে তো আমি এত বিশাল ক্লাসে দীর্ঘ সময় আমি পাড়ে দিতে পারবো না। আপনারা এখনো আসলে অনেকে ক্লাসটি শেয়ার দেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, না হয় আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের যে মূলত সাজেশন নির্ভর আলোচনা, আমার কিন্তু এখানে 10টা ইউনিট, 10টা ইউনিটে কিন্তু অনেক বেশি পড়া, অনেক বেশি আলোচনা। 10টা ইউনিট আমি 10টা খণ্ডে বিভক্ত করেছি আপনাদের জন্য। তো আপনারা কি খাতা কলম নিয়ে এসেছেন নাকি এমনিতে বসে আছেন, যে যেখানে আছেন ওখান থেকে যুক্ত হয়েছেন? অবশ্যই বিষয়টা একটু নিশ্চিত করবেন আপনারা কি খাতা কলম নিয়ে আসছেন কিনা। আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। কথাবার্তা বলা শেষ, এবার আসেন আমাদের যে 10টা ইউনিট। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আমি এখন চলে যাচ্ছি আমাদের মূল সাজেশনমূলক আলোচনায়।
আপনারা অবগত আছেন আমাদের কলেজ পর্যায়ের সিলেবাসে 10টা ইউনিট, তার মধ্যে ইউনিট 1 নিয়ে আমি কথা বলতেছি। প্রথমে ইউনিট 1, এটা আমরা জানি এটা হলো বীজগণিত। আমাদের বীজগণিত নিয়ে কিন্তু প্রথম 3টা ইউনিটই বীজগণিতের, দুইটা হলো ফান্ডামেন্টাল আর একটা হলো লিনিয়ার অ্যালজেব্রা। তো এখানে 3টে ইউনিটে 30 মার্ক। আমি একটা কথা আপনাদেরকে বলবো, এই 3 ইউনিট বীজগণিতের 3টা ইউনিটে 30 মার্ক যাতে কারো না ছুটে, ভালো মধ্যম বা অধিক ভালো যারাই আছি আমরা প্রিপারেশন নিতেছি প্রভাষক পর্যায়ের, আমাদের কারো যাতে এই 30 মার্ক না ছুটে। এবং এখানে আমরা খুব একটা শর্টকাট করার চেষ্টা করবো না। ওই দিন একটা স্টুডেন্ট আমাকে বললো যে আমি এই অধ্যায় বাদ দিয়েছি, এই অধ্যায় পড়েছি, আমি তাকে কিছুই বলি নাই বা আমার বলার কিছু নাই, আমি তো আমার কথা সবসময় বলে আসতেছি, মানা না মানা আপনার ব্যাপার। আমি বলবো এই বীজগণিতের 3টা ইউনিটে আপনি খুব একটা বাদ দেওয়ার চেষ্টা করবেন না। অধ্যায় আপনি কিছু কৌশল অবলম্বন করেন, কিছু বাদ দেওয়ার চেষ্টা করবেন না। তো কারণ এই বীজগণিতের 30 মার্ক আপনাকে উঠাতেই হবে, পেতেই হবে, এই কথাটা মাথায় রাখবেন। আমরা জানি যে আমাদের এখানে আছে বাস্তব সংখ্যা। আমাদের অধ্যায়গুলোর নাম আমি গত দিনের ন্যায় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যদিও আপনারা জানেন, আমি আলোচনার সুবিধার্থে বলতেছি। 2 নম্বরে হলো আমাদের অসমতা, 3 নম্বরে হলো আমাদের জটিল সংখ্যা ও ময় বরের উপপাদ্য। এখানে 2টা চ্যাপ্টার কিন্তু, ময় বরের উপপাদ্য। 4 নম্বরে হলো ধারার যোগফল। এখন আপনাকে এখান থেকে প্রশ্ন, এখানে আরেকটা বিষয় হলো আমাদের সিলেবাসে প্রভাষক পর্যায়ে যেই কয়টা অধ্যায় সংযুক্ত আছে, টাচ করা আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। একটা করে প্রশ্ন কিন্তু সংযুক্ত করে দিতেছে, একটা করে দিবে। অর্থাৎ কোনো অধ্যায়তে কিন্তু প্রশ্ন বাদ যাবে না। তো আপনি কি করবেন, আপনি একটা কৌশল অবলম্বন করবেন। যেমন আমাদের এই যে বাস্তব সংখ্যা এবং অসমতার উপরে আমাদের একটা প্রশ্ন, এক জোড়া প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি, কারণ বাস্তব সংখ্যার সাথে অসমতার কিন্তু একটা কানেকশন আছে। তো এইখান থেকে এক জোড়া প্রশ্ন আমাদের দিতে পারে বলতে দিবে। তো এখন আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, এটাই মূলত আমি আলোচনা করতেছি। আপনাকে তো আমি সরাসরি কোনো সাজেশন এনে দিতে পারবো না, কারণ সরাসরি সাজেশন এই চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক এই বিশাল পরীক্ষা সরাসরি এগুলা দেওয়া যায় না, দিলেও এগুলা ঝুঁকিপূর্ণ। সব কথা আমি বলবো না, বাকিটা আপনারা ভেবে নেবেন আসলে ঠিক কিনা বিষয়টা। তাহলে আপনি বাস্তব সংখ্যার প্রিপারেশনটা নেন, শুধু বিগত সাল করেন, শুধু বিগত সাল। আর অসমতা, এখানে কিন্তু আপনার কিন্তু এই অসমতার প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খুব কমন আসে না। অনেক সময় আমরা কোনো প্রশ্ন দেখা গেল একটা ডাইরেক্ট কমন একটা প্রশ্ন উঠাই দিল, আবার কোনো সময় উঠাই দিল যে নিজে হেরে নতুনত্ব একটা সৃষ্টি করে দিল। এই জন্য আপনি অসমতার বেলায় যে কাজটা করবেন, বিগত সাল প্লাস এই আপনার অনুরূপ প্লাস এনইউ, এটা করবেন। এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন পরীক্ষা যে প্রশ্ন এসেছিল, এনইউ বললে তার ভিতরে কিন্তু 7 কলেজ অন্তর্ভুক্ত আছে, এটা আপনারা বুঝে নেবেন। এখন এই বাস্তব সংখ্যা এবং অসমতা আমি কিন্তু স্কুল পর্যায়ে বলছিলাম যে অসমতাটা কেউ যদি স্টপ রাখতে চান রাখতে পারেন, কিন্তু আমি বলি না এটা নিষেধ করে দিই নাই, আমি বলতেছি ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনাদেরকে বলছিলাম কথাটা, যার যার ক্যাপাসিটি অনুযায়ী। এখন তাহলে আপনি বাস্তব সংখ্যার এখানে বিগত সালগুলা পড়েন, আর তেমন কিছু দরকার নাই। আর অসমতার এখানে বিগত সাল অনুরূপ, মানে বিগত সালের অনুরূপ যে প্রশ্নগুলো আছে ওইগুলা সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়, কারণ অসমতার অধ্যায় থেকে বিক্ষিপ্ত প্রশ্ন করা অনেক সময়, আবার অনেক সময় ইজিও দিয়ে দেয়। আর জটিল সংখ্যা দ্বিময়বার, এটা কিন্তু মূলত একটা চ্যাপ্টারও বলতে পারে, 2টা চ্যাপ্টারও বলতে পারে, কারণ জটিল দ্বিময়বারটাই জটিল সংখ্যা রিলেটেড। এখানে আপনি যে কাজটা করবেন, বিগত সাল বলতে বিগত শিক্ষক নিবন্ধন, যেটা আপনার কলেজ সিলেবাস অন্তর্ভুক্ত, সেটা যদি স্কুলের সালও হয় তাহলেও করতে হবে। বিগত সাল প্লাস অনুরূপ, এগুলোর উপর আপনার প্রিপারেশন। তাহলে আপনি হয়তো বলবেন যে স্যার আপনি তো আমাকে সাজেশন দিবেন বলছেন, সাজেশন কই?
এটাই সাজেশন। বিগত সাল তো আপনার কাছে আছে, ও প্রশ্নগুলা এবং আপনি মেইন বই ধরে ধরে ওই অনুরূপ আরো যে প্রশ্ন আছে ওগুলা করেন। কারণ আমি এখানে দেখেছি সমাধানে কখনো এটা দেয়, কখনো এটা দেয়। মেইন বইয়ের মধ্যে দেখলাম যে ক খ গ এর মধ্যে কয়েকটা অঙ্ক আছে, তো দেখা যায় এক বছর ক আসছে, আরেক বছর খ আসছে। আপনাকে নিয়ম শিখতে হবে। এই জন্য ময়বারের কিছু যে সমাধান আছে না, এগুলো প্র্যাকটিস করবেন। আর এটা হলো ময়বারের উপপাদ্যটা শিখবেন। ময়বারের উপপাদ্যটা নিয়ে কিন্তু অনেকে আবার অনেক ধোঁয়াশা কাজ করে। অনেক সময় প্রশ্ন উল্লেখ করে দেয় ময়বারের এখানে যে n পূর্ণ সংখ্যা হলে, n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, n ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে, বা অনেক সময় শুধু n এর ক্ষেত্রে আপনার প্রশ্নে কি বলে সে অনুযায়ী আপনাকে, যদি n এর কোনো পরিচয় দেওয়া না থাকে, আপনাকে ময়বার উপপাদ্যটি বিবৃত প্রমাণ করে, তাহলে পূর্ণাঙ্গটা প্রমাণ করে আসতে হবে। আর বিবৃতি তো আপনার মুখস্থ লিখবেন। আর যদি বলে যে ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য শুধু, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার পাঠটা করবেন। এটা আপনাকে বুঝে শুনে আনসার করতে হবে। এতটুকু নলেজ তো আপনি স্টুডেন্ট মানে আপনার একাডেমিক লাইফে আপনি জেনে গেছেন অলরেডি। তাহলে এখানে দ্বিময়বারের উপপাদ্য, তাহলে এখানে আপনাকে কি করে দিতেছি, এই দ্বিময়বার, আমাদের দ্বিময়বারের উপপাদ্য, বিবৃতি প্রমাণ এবং ওর সাহায্যে বিভিন্ন সমাধান। এরপরে আপনার এখানে বিগত সাল এবং অনুরূপ এবং জটিল সংখ্যার ভিতরে আমাদের ফাইন কিন্তু কয়েকটা সহজ সহজ অঙ্ক আছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বারবার এসেছিল, সেগুলো প্র্যাকটিস করেন। এই হলো সাজেশন। আপনার সাজেশনটা এখন আপনি তৈরি করে নেবেন। আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি পরিমাণ বাড়াবেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী অঙ্কের পরিমাণ কমাবেন। আপনি এত ক্যাপাসিটি ধরলেন কিন্তু আপনি নিজে কিছু করতে পারলেন না, বা আপনি ভুলে গেলেন, তাহলে লাভ নাই। আবার আপনি দেখা যায় এক তো কম পড়লেন কিন্তু আপনার পরীক্ষা কমন পড়লো না, তাহলে তো হবে না। এর একটা কম্বিনেশন লাগবে। এখন কেউ যদি বলেন যে আমি এখানে চ্যাপ্টার বাদ দিব কিনা, আমি বলবো সেই ঝুঁকিটা আপনাকে নিতে হবে, আমি নিতে পারবো না। কারণ যেহেতু এখানে ওই যে ক খ দুইটা প্রশ্ন থাকে এক জায়গায়। আর ধারার যোগফল যারা স্কুল পর্যায়ে শিখেছেন এখানেও কিন্তু তাই। ধারার যোগফল শুধু আপনি বিগত সাল এবং এনইউ ফলো করেন, বিগত সাল প্লাস এনইউ। এখন এখানে মাত্র আমাদের কয় মার্ক গেল? এই 10 মার্কের জন্য আপনাকে কয়টা চ্যাপ্টার পড়তে হচ্ছে? 1 2 3 4। এটার ভিতরে আবার 2টা অধ্যায় আছে, এটার ভিতরেও কিন্তু 2টা অধ্যায়। এখন এই অধ্যায়গুলো তো আমাদের কিন্তু, আপনি হয়তো বলবেন 10 মার্কের জন্য আপনি আমাকে এতগুলো অধ্যায় পড়তে বলতেছেন, তাহলে আমার উপায় কি? আমি বলবো হ্যাঁ, আপনার জন্য উপায় আছে। আপনি এখানে আপনার বেশি সময় ব্যয় হলেও আপনার জন্য যে আছে খ বিভাগ বা আপনার ইউনিট 2 যে আপনার জন্য মাত্র 2টা অধ্যায় দিয়েছে, তাহলে এটার একটা কম্বিনেশন আছে না। শুনেন, আপনারা যতটা জটিল মনে করেন বিষয়টা অত জটিল না। এখানে আপনার অধ্যায় বেশি কিন্তু ইউনিট 2 তে গিয়ে অধ্যায় দিছে কম। সেট ফাংশন এইচএসসি লেভেলের অঙ্ক আছে, সেট ফাংশন এইচএসসি লেভেলের প্রশ্ন আসে, আপনি কি বলবেন? এখানে আপনার এইচএসসি লেভেলের একটা দেয় সেট থেকে, একটা দেয় ফাংশন থেকে। আমার মনে হয় সেট ফাংশন অধ্যায়টা আপনার রিভিশন দিয়ে না গেলেও যা, গেলেও তা। এখন একটু টুকিটাকি দেখে রাখলেন, বিগত এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4-5টা প্রশ্ন আসে, তাহলে সেট ফাংশনে আর আপনার এই জাতীয় বিশ্ববিদ্যালয় ফাংশনের জন্য আপনার বিগত সালের ওই অঙ্কগুলোর একটু দেখলেন। আপনার ওই ক্যালকুলাসে যেভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করছেন এখানেও ঠিক সেম ছোট ছোট ডোমেন রেঞ্জ আসে। তো আপনার বেসিক না থাকলে এখানের আপনার ডোমেন রেঞ্জের প্রশ্নটা আপনি কিন্তু আনসার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার ক ইউনিটে পরিশ্রম বেশি হলেও খ ইউনিটে এটা পোষায় দিতেছে। কারণ খ ইউনিটে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সমীকরণ তত্ত্ব থেকে আপনার 2টা প্রশ্ন আসবে 10 মার্ক। তাহলে এখান থেকে আপনি কি খ বিভাগ ইউনিট 2 আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? আমার কাছে মনে হইলো পুরোটা এই সবগুলো ইউনিটের মধ্যে ইউনিট 2 হলো ছোট এবং সহজ। এটা থেকে আপনি এখানে কিন্তু আপনি টেকনিক্যালি প্রিপারেশন নিতে পারেন। এটার ব্যাপারে আমি আপনাকে আরেকটু স্বচ্ছ ধারণা দিতেছি। বিগত সাল একজন বলছে কত থেকে পড়তে হবে, বিগত সাল আপনার কত থেকে ক্যাপাসিটি আছে আপনার, কমপক্ষে 16 থেকে উল্টা দিকে আপনি যতটুকু আসতে পারেন। ধরেন 16তম, 15তম, 14তম, 13তম, 12তম, 10তম, 11তম, এই আপনার 11, 10, কমপক্ষে তো 10 পর্যন্ত আসবেন। এরপরে সম্ভব হলে যে যতটুকু ক্যাপাসিটি আছে, এখন সবার ক্যাপাসিটি তো সমান নয়, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি আসবেন। তো 16 থেকে শুরু করে আর কি। আর যারা 17 করতে চান করে রাখতে পারেন, করলে তো ক্ষতি নেই, ক্যাপাসিটি অনুযায়ী করেন। তাহলে আমরা ইউনিট 2 তে যাচ্ছি। ইউনিট 2 হলো সবচেয়ে সহজ ইউনিট, বা এটাকে অনেক আমরা বলি খ বিভাগ। এখানে ইউনিট সিস্টেম সবগুলো দেওয়া, এই জন্য আমিও ইউনিট সিস্টেম বলতেছি। সিলেবাসে ইউনিট সিস্টেম আছে, প্রশ্নের মধ্যে ক খ গ বিভাগ উল্লেখ থাকে, কারণ বাংলা এবং ইংলিশ ভার্সন দুইটাই দেওয়া থাকে। তাহলে আপনাকে সেট ও ফাংশন একেবারে সহজ একটা অধ্যায়। সেট থেকে থাকবে আপনার 5,
ফাংশন থেকে থাকবে আপনার 5। এই হলো একটা প্রশ্ন, এই হলো একটা প্রশ্ন, ছোট্ট অঙ্ক আসে একেবারে, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুলা পড়লেই আপনার কমন। শুধু এখানে আমি বলবো আপনি এনইউটা পড়েন, দেখবেন কমন পড়ে গেছে। তবে ফাংশনের জন্য আপনাকে বেসিক অর্জন করতে হবে। ফাংশনের প্রশ্ন দেখা যায় এরা নতুনত্ব একটা উঠে দিল, কোনো একটা রুটের একটা দিয়ে দিল, অথবা আপনার ওই যে ভগ্নাংশ একটা দিয়ে দিল, অথবা ওরা নিজে নতুনত্ব তৈরি করে দিল। মানে আপনার বেসিক থাকতে হবে। এটার বেসিক কিন্তু ক্যালকুলাসও আছে। আপনার ফাংশন এখানে কিন্তু শর্টকাটে আলোচনা, ক্যালকুলাস অধ্যায়ে এটার আলোচনাটা বিস্তারিত আছে। ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়, এখানে কিন্তু গ্রাফ নাই। তাহলে সেট ফাংশন শুধু আপনি এনইউটা করেন, আপনার কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আর কেউ যদি মনে করেন যে সমীকরণ তত্ত্বটা করবেন, সমীকরণ তত্ত্ব, আচ্ছা অনেকে চ্যাপ্টার গুলা কিন্তু অনেকে, আমি চ্যাপ্টারের নাম লিখতেছি না, চ্যাপ্টারের যারা যে প্রকাশনার মেইন বই ফলো করেন, আবার অনেকে আছে বিভিন্ন অন্য কিছু ব্যবহার করেন, তো এখানে অধ্যায়ের নং কিন্তু সবার সাথে সবার মিলে না, এই জন্য আমি অধ্যায়গুলোর নাম লিখতেছি। সমীকরণ তত্ত্ব, এই সমীকরণ তত্ত্ব অধ্যায়টা বড়, এই অধ্যায় থেকে আপনার সরাসরি 10 মার্ক আসে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সমীকরণ তত্ত্বের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমি অ্যানালাইসিস করে দেখেছি বিগত সাল ও তার অনুরূপ প্রশ্ন আসে, অনুরূপ, এর বাইরে খুব একটা কিছু আসে না। মানে ধরেন যে নিয়মের প্রশ্ন আসে সেই নিয়মের আরো কয়েকটা অঙ্ক আপনি প্র্যাকটিস করেন। এখন কেউ যদি বলেন আমি অনেক দুর্বল, আমি প্রথমেই আমার প্রথম পরামর্শ ছিল বীজগণিতে আপনি রিস্ক নিবেন না, বীজগণিতে আপনি রিস্ক নিবেন না। মার্ক বীজগণিত থেকে আসুক, জ্যামিতি থেকে আসুক, বা ফটান থেকে আসুক, নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে আসুক, প্রত্যেক মার্কের ডিমান্ড সমান। যেইখান দিয়ে আপনি মার্ক উঠাতে পারবেন ওইখান দিয়ে আপনি গুরুত্ব দিবেন। তো আমি বলবো যে বীজগণিত থেকে ছাড় দিবেন না। এরপরেও যদি একান্ত কেউ দুর্বল থাকেন বা রিস্ক নিতে চান, ঝুঁকি নিতে চান, আপনি যদি মনে করেন যে আমি ইউনিট 2-তে সেট ফাংশনটা খুব ভালোভাবে সেট তো পারবেন, ফাংশনের যে ডোমেন রেঞ্জের প্রত্যেকটা নিয়মকে আমি টাচ করে ভালো করে শিখবো, তা মানে এখানে হলো ফর্মুলা শিখা ডোমেন রেঞ্জের, তাহলে আপনার সমীকরণ তত্ত্বটা চাইলে স্কিপ করতে পারেন। আর কেউ যদি বলেন না সেট ফাংশন, তবে সেট ফাংশন স্কিপ করলে সেটের অঙ্ক তো একবার সহজ আসে। সমীকরণ তত্ত্বে অনেকগুলো অঙ্ক আছে, কিন্তু আপনি শুধু বিগত সাল অনুরূপ করেন, আমি গ্যারান্টি দিব আপনার কমন পড়ে যাবে। বিগত সাল এবং অনুরূপ করেন, আপনার কমন পড়ে যাবে। এখানে আপনার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখবেন, বিগত সাল অনুরূপ করতে গেলে এনইউটা এর ভিতরে, ন্যাশনাল ইউনিভার্সিটিটা এর ভিতরে ঢুকে গেছে, এর বাইরে কিচ্ছু নেই। ন্যাশনাল ইউনিভার্সিটি করলে এগুলোর ভিতরে, এগুলো করলে ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার এর ভিতরে চলে আসবে। এখন আপনি বিগত সাল এবং অনুরূপগুলো ফলো করেন, দেখবেন আপনার এখান থেকে পুরো 10 মার্ক কমন পড়বে। আর সবচেয়ে মজার বিষয়, এখানে সেট তত্ত্বের ভিতরে আইটা অন্যটা ঢুকাইবে না, আর সেট আপনার যে আপনার সেট তত্ত্ব না, সমীকরণ তত্ত্বের ভিতরে অন্যটা ঢুকাবে না, আর সেট ফাংশনের ভিতরে আয় না সমীকরণ তত্ত্বটা ঢুকাবে না। তো এইখানে প্রশ্ন জোড়ায় আছে, আপনি চাইলে আপনার সুবিধা মতো একটা কিছু করতে পারেন, কিন্তু আমার পরামর্শ হলো বাদ দিবেন না। আরেকটা বড় বিভাগ হলো আপনার ইউনিট 3 লিনিয়ার বীজগণিত। তবে বড় বিভাগ হলো, আমি আপনাকে আজকে এমন কিছু টিপস দিব ইউনিট 3 নিয়ে, লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে, দেখবেন একেবারে ফানির মতো সহজ আপনার কাছে। আপনি আমি আপনাকে কয়েকটা নিয়ম এখন আপনাকে সিলেক্ট করে দিব, খাতা কলম নিয়ে আশা করে আসেন, আপনি আমার সাথে লিখবেন, জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। লিনিয়ার অ্যালজেব্রা আপনারা আসলে কি করবেন, এখানে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টারগুলো সম্বন্ধে আপনারা অবগত আছেন, আমি বোর্ডে একটু পরে লিখতেছি। সমীকরণ জোট বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা আমরা জানি, এটা হলো আমাদের মেইন বই চ্যাপ্টার 3। ম্যাট্রিক্সের প্রয়োগ, এটা হলো চ্যাপ্টার 4। আর যোগাশ্রয়ী রূপান্তর, এটা হলো চ্যাপ্টার 6। এরপর আইগেন মান ও আইগেন ভেক্টর, এটা হলো চ্যাপ্টার 7। আপনারা আমার সাথে অধ্যায়গুলা নামটা নোট করেন, কারণ এর পাশে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ হিন্টস গুলা দিয়ে দিব এখানেই। একেবারে সংক্ষেপে কিভাবে আপনি লিনিয়ার অ্যালজেব্রা এই ইউনিট 3 10 মার্কের প্রস্তুতি নিতে পারেন সেই বিষয়ে আমি আপনাকে কিছু দিক নির্দেশনা দিব। খায়রুল ইসলাম, আমি রাজশাহী থেকে, ধন্যবাদ। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছেন বা আগে থেকে আছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে এমটি বেলাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও স্বাগতম। আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি আগ্রহ প্রকাশ না করেন, তাহলে কিন্তু আমাদের এই বিশাল এই সময়টা আমাকে ব্যয় করতে হবে এখানে, কারণ এখানে ইউনিট অনেকগুলা। তো আমি দ্রুত বলে ফেলার চেষ্টা করতেছি। ইউনিট 3, এটা ঘ বিভাগ বলি আর কি আমরা, গ বিভাগ। এখানে এটা হলো লিনিয়ার বীজগণিত বা রৈখিক বীজগণিত, বাংলায় যদি লিখি, আমি বোঝার স্বার্থে লিনিয়ার লিখতেছি। আমি ইউনিট 3 শেষ করে আপনাদের কিছু প্রশ্ন দেখবো, প্রশ্ন জবাব দেবো, কারণ বীজগণিতের পাঠটা শেষ হবে আর কি। এখানে আমাদের আছে সমীকরণ জোট, 2 নম্বরে আছে ম্যাট্রিক্সের প্রয়োগ। আমি একটু গ্যাপ রাখতেছি, আপনারাও রাখেন, আমি এখানে আবার আসবো। আমার তো সামনে জায়গা আছে, আমি এখানে কিছু জিনিস লিখবো। ম্যাট্রিক্সের প্রয়োগ 3 নম্বরে আছে
যোগাশ্রয়ী রূপান্তর। 4 নম্বরে আছে আইগেন মান ও আইগেন ভেক্টর। আমি আপনাদেরকে আজকে এই আইগেন মান আইগেন ভেক্টর থেকে একটা প্রশ্ন নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ। সমীকরণ জোট, এখানে যে প্রশ্ন আছে এই প্রশ্নের মধ্যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রশ্নটা আমার কাছে এবার বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যদিও গতবার এখান থেকে প্রশ্ন টাচ করে নাই, এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে ওই যে একক সমাধান বিদ্যমান, একাধিক সমাধান থাকবে, সমাধান নেই, এই টাইপের যে ল্যামডা বা মিউর মান দেয় এই টাইপের সমাধান করো একটা প্রশ্ন আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি এনইউ বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ডিইউএসসি অর্থাৎ দাবি অধিভুক্ত 7 কলেজের আপনি প্রশ্ন ঘেটে দেখেন, যে প্রশ্নটা বারবার এসেছে এরকম আপনি 2-3টা প্রশ্ন এই সমাধান এরকম 2-3টা অঙ্ক আপনি এই চর্চা করেন, 3-4টা নিয়ম, 3-4টা অঙ্ক করেন এই সাল দেখা, মানে 3-4টা অঙ্ক, মানে আপনাকে নিয়মটা শিখতে হবে, নিয়ম, অর্থাৎ শুধু এনইউটা করেন আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি আপনার কাজটা করতে পারেন। আমি কিন্তু বলি না যে আমার কথা আপনাকে মানতেই হবে, আমি আমার মেধায়, আমার অভিজ্ঞতায়, আমার স্টাডি, আমার গবেষণা অনুযায়ী আমি যা বুঝতে পেরেছি আমি তা বলতেছি আপনার সাথে। আমার কথা যে আপনাকে মানতেই হবে এমন কোনো বিশ্বাস নাই, বিশ্বাস করে মানতে হবে এমন কোনো কথা নেই। আর আমি যা বলতেছি এর বিষয়ে কিন্তু আমি আপনাকে বলবো না যে আমার এখানে 100% আমার কথা আপনার পরীক্ষার হলে প্রশ্নের সাথে মিলবে, মিলতেও পারে নাও মিলতে পারবে। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনার যাতে কমন পড়ে বা আপনার প্রস্তুতিটা কিভাবে সহজ করা যায়। তাহলে শুধু এনইউটা করেন। আর এখানে ম্যাট্রিক্সের প্রয়োগে আপনি যেটা শিখবেন শুধু 2টা অঙ্ক শিখবেন, শুধু 2টা, পারবেন না 2টা অঙ্ক শিখতে 5 মার্কের জন্য। এবং আমার কি মনে হয় এই যে 2টা অঙ্ক আপনাকে পরীক্ষার আগে কোনো রিভিশন না দিয়ে গেলেও চলবে, কারণ এটা আমরা এই 2টা নিয়মেই আমরা শিখে ফেলেছি আমাদের স্কুল নিবন্ধনে বা এসএসসি লেভেলেও আমরা শিখেছি। ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান ও ক্র্যামার 2 নিয়মে 2টা অঙ্ক প্র্যাকটিস করেন, 2টি অঙ্ক, যে আপনার ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান ও ক্র্যামারের নিয়মের সমাধান, ক্র্যামারের নিয়মে সমাধান। এখন ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান কেউ ইনভার্স পদ্ধতি করবে, কেউ ব্লক মেথডে করবে, সেটা তার ব্যাপার। এই শুধু 2টি অঙ্ক, এই 2টি ম্যাথ, আপনি 2টি ম্যাথ প্র্যাকটিস করেন, এখানে 2টি ম্যাথ প্র্যাকটিস করেন, শুধু বিগত সালের এখান থেকে একটা করেন, এখান থেকে একটা করেন। 2টা ম্যাথ আপনি পারবেন না 2 নিয়মের প্র্যাকটিস করে রাখতে, এগুলো পরীক্ষার আগে রিভিশনের দরকার নেই। এই টাইপের এই যে সহজ অধ্যায়গুলা, সমীকরণ জোট, এই নিয়মটা আপনি এখনই প্র্যাকটিস করে রেখে দিন। এরপরে ম্যাট্রিক্সের এই যে বললাম ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান ও ক্র্যামারের নিয়মের সমাধান, 2টা অঙ্ক আপনি এখনই প্র্যাকটিস করে রেখে দিন। এটা পরীক্ষার আগে আর রিভিশনেরও আমার মনে হয় খুব একটা দরকার নাই। এরপরে যে জায়গাটা আমাদের আছে যোগাশ্রয়ী রূপান্তর। এখন যারা একটু ঝুঁকি নিতে চান তারা চাইলে যোগাশ্রয়ী রূপান্তরটা বাদ দিয়ে দেন। যারা একটু ঝুঁকি নিতে চান তারা চাইলে যোগাশ্রয়ী রূপান্তরটা বাদ দিতে পারেন। তবে বাদ দিলে ঝুঁকি, আচ্ছা ঝুঁকি তো সবসময় ঝুঁকি, বলেন তো আমরা রিস্ক ছাড়া কি কোনো কিছু অর্জন করতে পারি? তো সেই রিস্ক নিতে পারলে আপনি বাদ দেন, না হয় এখান থেকে যদি রিস্ক নিতে পারেন বাদ দেন, না হয় শুধু এনইউটা করেন, শুধু এনইউটা করেন। এবার আসেন যেই কথাটা, তাহলে দেখেন আমি আপনার এখানে দিছি কয়টা অঙ্ক, 3-4টা অঙ্ক নিয়মটা করবেন। এখানে দিছি কয়টা অঙ্ক, 2টা দিছি। তাহলে এখান থেকে আপনাকে 5 মার্ক আসতে পারে, এখান থেকে 5 মার্ক আসতে পারে। আবার এমনও হইতে পারে এটা পুরোটা বাদ যাই এটা আসতে পারে, কারণ 17তম এখান থেকে একটা প্রশ্ন আসছে। তো কোনো কারণে এটা বাদ গেলাম আমার কোনো লস নাই, কারণ এটা আমি তো আগে প্র্যাকটিস করে রাখছি, পরীক্ষার আগে আমি রিভিশন দিব না। এখান থেকে আমার 5 মার্ক চলে আসলো, তাহলে এখানের আরো 5 মার্ক কই? কথাটা বুঝে নেন কিন্তু, যদি এটা টাচ না করে আমার আরেক 5 মার্ক কই? আরেক 5 মার্ক আমার কান্ডারি আলোর দিশারি হলো এখানে 10 মার্ক। এই আইগেন মান আইগেন ভেক্টর, গরিব দুঃখী ধনী গরিব অসহায় সবাইকে এই চ্যাপ্টার শিখতে হবে। এই চ্যাপ্টারের 3-4টা অঙ্ক আমি আপনাকে নির্দিষ্ট করে দিতেছি, আপনি সেই নির্দিষ্ট 3-4টা অঙ্ক আপনি প্র্যাকটিস করেন। আইগেন মান আইগেন ভেক্টর কি কি, আমার মনে কি চাই আমি আপনাদের একটা কথা বলে বলেন তো, আমার মনের সাথে আপনাদের মন মিলেনি। আমার কাছে কিন্তু এবার মনে হয় কেইলি হ্যামিল্টনের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ আসবে ইনশাল্লাহ। কেইলি হ্যামিল্টনের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ, আপনাকে বিবৃতি এবং প্রমাণ 2টা মুখস্থ রাখতে হবে। আমার মনে টানে কালকে রাত্রে কিন্তু
আমি অনেক আপনাদের জন্য স্টাডি করেছি, অনেক গবেষণা করার চেষ্টা করেছি। ঈদের পর থেকে আমি দেখতেছি জিনিসগুলা, আমি যে 2-1 দিন বন্ধ কাটাইছি তখন কিন্তু আমি এগুলো অ্যানালাইসিস করেছি, এবং এর আগেও শততমতো আমার এগুলা বহু অ্যানালাইসিস করা হয়ে গেছে। আমার মনে হয় যে আইগেন মান আইগেন ভেক্টর থেকে কেইলি হ্যামিল্টনের উপপাদ্যটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এইবারের জন্য। তাহলে এই প্রশ্নটা আপনি করেন, প্রমাণটা শিখেন। তাহলে আমি আইগেন মান আইগেন ভেক্টর আমার এখানে নিচে দেখা যায় কিনা আমি তো বুঝতেছি না, নিচে কতটুকু দেখা যায় আপনারা জানাবেন। আমি এখানে লিখতেছি, আচ্ছা এখান থেকে শুরু করি। কেইলি হ্যামিল্টন উপপাদ্য, বিবৃতি ও প্রমাণ। এটা হলো এখানে আমাদের সর্বোচ্চ পর্যায়ের ইম্পর্টেন্স, সর্বোচ্চ পর্যায়ের ইম্পর্টেন্ট। 2 নম্বরে আসেন আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয়। এই টাইপের আপনি 2টা অঙ্ক করেন, প্র্যাকটিস করে রাখেন বিগত সাল দেখে। আইগেন মান ও সংশ্লিষ্ট ভেক্টর নির্ণয়, এই টাইপের আপনি 2টা অঙ্ক শিখেন, নিয়ম শিখেন। এখন আইগেন মান আইগেন ভেক্টর এখানে আইসা ওই যে স্বাধীন চলকের এখানে অনেকে ঝামেলা পড়ে। আসলে এই ঝামেলা পড়ার বিষয় অনেকে আমার স্টাডি গ্রুপে অনেকে আমি অনেক সময় রেসপন্স করি। এর কারণ হলো বইগুলোতে এক এক জায়গায় এক এক রকম লিখে রাখছে। মানে স্বাধীন চলক তো স্বাধীন চলকে, কোনো জায়গায় তারা ধরছে এ, কোনো জায়গায় ধরছে বি, কোনো জায়গায় ধরছে 1, তো স্টুডেন্টদের তো মাথা ঘুরাবেই। এখন এটা আমরা স্টুডেন্ট লাইফে বা আমাদের যে অনার্সের স্টুডেন্ট পড়াই তারাও কিন্তু এই জায়গায় অনেক আপত্তি করে। বিষয়টা হলো স্বাধীন চলক ধরার কিন্তু একটা নিয়ম যোগাশ্রয়ী ওই যে চ্যাপ্টার 3-তে আমরা শিখেছি, সমীকরণ জোটের সিস্টেমও। এটা কিন্তু সমীকরণ জোট, ওই যে রৈখিক সমীকরণ জোট, ওই অধ্যায়ে শিখেছি। মূল থিমটা কিন্তু ওখানে। তো এখানে ওনারা কি করে, স্বাধীন চলকের মানটা এমনভাবে ধরে যাতে তাদের পরবর্তী ক্যালকুলেশন বা বাকি চলকের মানগুলো ইজিলি বাইর হয়, যে যতটুকু সম্ভব সহজভাবে ধরার চেষ্টা করে, কখনো কখনো ধ্রুবক ধরে। তো এটা নিয়ে আসলে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে একটা জিনিস আশ্বস্ত করি, এখানে আপনি স্বাধীন চলকের মান স্বাধীনভাবে আপনার অভিজ্ঞতার আলোকে আপনার শর্টস অনুযায়ী আপনি ধরেন, এই অঙ্ক কাটবে না। বুঝতে পেরেছেন? এর উপর নির্ভর করে বাকি ভ্যালুগুলো বের হয়ে আসবে। তো এই অঙ্ক কাটবে না, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর। এরপরে এখানে আপনার ওই যে কর্ণকীকরণ যোগ্য একটা আছে না, কর্ণকীকরণ যোগ্যতা যাচাই, এটা হলো কর্ণকীকরণ যোগ্যতা যাচাই। এই 2টা হলো আমার প্রথম সারির ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো আমার এই 3য় সারির ইম্পর্টেন্ট। 4র্থ সারির ইম্পর্টেন্ট হলো এই যে কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সাহায্যে কেইলি হ্যামিল্টনের উপপাদ্য আপনার সত্যতা যাচাই এবং ইনভার্স নির্ণয়, এরকম আছে না অঙ্ক। এখন কেইলি হ্যামিল্টন এটার আপনি একটা অঙ্ক প্র্যাকটিস করেন, শুধু একটা অঙ্ক, একটা নিয়ম প্র্যাকটিস করে রাখেন, যদি আসলো ভালো। কিন্তু 17তম মতো যেহেতু এসেছে এখন ইম্পর্টেন্টের মাত্রা কমে গেছে। তো আপনি কর্ণকীকরণ যোগ্যতা সব অঙ্কে একরকম, আপনি এখান থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করেন বা 2টা অঙ্ক প্র্যাকটিস করেন, এখান থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করেন, একটা ম্যাথ প্র্যাকটিস করেন, এখান থেকে একটা ম্যাথ প্র্যাকটিস করেন। আইগেন মান আইগেন ভেক্টরের যেহেতু আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি 4-5টা অঙ্ক প্র্যাকটিস করেন। আর কেইলি হ্যামিল্টন উপপাদ্য, বিবৃতি ও প্রমাণ, এটা প্র্যাকটিস করেন, এটা শিখেন। আর যোগাশ্রয়ীর কথা তো বললাম, যারা যোগাশ্রয়ী রূপান্তর শিখবেন তারা শুধু এনইউটা ফলো করেন। ওই যে আমি যে মডেল টেস্ট নিয়েছিলাম, এখানে যে নালিটি আর কি যোগফলের জন্য একটা উপপাদ্য আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে এই 30 মার্ক কারো যাতে না ছুটে সেই ব্যবস্থা রাখেন। এখন আপনার কোনো প্রশ্ন থাকলে করেন, আমি এখনই কমেন্ট বক্স দেখবো আপনাদের গুরুত্বপূর্ণ যাদের কমেন্টগুলো, কয়েকটার মতামত নিয়ে আমি চলে যাব হলো আমার আরো একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ইউনিট 4 ইউনিট 5 হলো আপনার ওই যে জিওমেট্রি, 2টা পার্ট আছে, সেখানে চলে যাচ্ছে। আমি আপনাদের কয়েকটা কমেন্ট দেখে নিচ্ছি, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আমি দেখে নেওয়ার চেষ্টা করতেছি আপনারা কি কমেন্ট করেছেন, কোনো কিছু জানতে চেয়েছেন কিনা। আজকে আমার স্টুডেন্টরা কেন জানে লাইভটি শেয়ার করতেছে না, সেটা আমি জানি না, কারণ শেয়ার না করলে তো অনেক অন্য স্টুডেন্টদের কাছে জিনিসটা যাবে না, না গেলে তো আমার এই ক্লাসটা ফলপ্রসূ হবে না।
আচ্ছা, উপর থেকে আমি যদি এখন কমেন্টগুলো করতে পারেন। ঢাকা থেকে আছে আবির হোসাইন, আপনার ভিডিওগুলো থেকে অনেক উপকার পাচ্ছে, ধন্যবাদ। সঞ্জিদা সুলতানা রাজশাহী থেকে, মেহেদি হাসান ঠাকুরগাঁও জেলা থেকে, হরিপুর থানা থেকে, আলামিন হাবিব। এনইউ এর প্রশ্নগুলো কোথা থেকে পাবো? এনইউর প্রশ্ন আপনার মেইন বই আছে, আপনার ওই যে মেইন বই আছে, অথবা ওই যে আপনাদের জুনিয়র যারা লেখাপড়া করে এদের কাছে প্রশ্ন ব্যাংক আছে, বা এদের থেকে, যেহেতু আপনি ম্যাথের স্টুডেন্ট, এরকম তো অনেকের সাথে কানেকশন আছে, ছবি উঠাই নিয়ে আসেন, বইয়ের পিছনে দেওয়া আছে। আর ঘুরে ফিরে বিগত সালের প্রশ্নগুলো ম্যাক্সিমাম এনইউর প্রশ্ন। এনইউ বলতে ন্যাশনাল, আর আমি কেন এনইউ বলতেছি, 7 কলেজ তো কয়েকদিন আগে আসছে মাত্র, তো এনইউ 7 কলেজ একই, ঘুরে ফিরে একই প্রিপারেশন আপনি বইয়ের পিছনে পাবেন। বা ছোট জুনিয়রদের থেকে আপনি পিক উঠিয়ে নিয়ে আসেন যে এটা ছবি উঠে আমার পাঠাই দাও। একজন লিখছে, স্যার খেলি হ্যামিল্টন উপপাদ্যটা কি? ওমা, কেলি হ্যামিল্টন উপপাদ্যটা আপনার তো ওই যে সপ্তম অধ্যায়ে আইগেন মান আইগেন ভেক্টর এই চ্যাপ্টার খুললেই আপনি পাবেন এই উপপাদ্যটা। পরবর্তী ইউনিট দেন স্যার, সাথী আফরোজ। আচ্ছা, উনি দিব, অবশ্যই দিব, সবগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। ঢাকা থেকে আছে সাথী আফরোজ, রাজশাহী সুলাইমান চুয়াডাঙ্গা থেকে শেয়ার করছি আমার লেখা স্মৃতি। ধন্যবাদ অনেক যারা শেয়ার করেছেন, বিশেষ করে তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা তাদের জন্য থাকবে, ভালোবাসা থাকবে। আর আগের কমেন্টগুলো অবশ্যই এখনো চলে গেছে উপরে। মূলত আমি তো আমার ডিভাইস থেকে দেখতেছি না, আমি অন্য একটা ডিভাইস থেকে দেখতেছি। 100তমতে ক্লাস করেছি, পাশ করে এক মাদ্রাসাতে সুপারিশ পেয়েছি, মেহেদি হাসান। আচ্ছা, অভিনন্দন আপনাকে আজকের এই লাইভের মাধ্যমে 100তমতে ক্লাস করে পাশ করে, মানে 100তম থেকে আমার ক্লাস করেছেন না আপনি নিজে নিজে করেছেন এটা অবশ্যই ক্লিয়ার করেন নাই। ক্লাস করে পাশ করে এক মাদ্রাসা আছে, চিটাগাং থেকে আছে। আচ্ছা, বীজগণিত সম্পর্কে ধারণা পেয়েছি, অনেক ধন্যবাদ স্যার। মনির ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের বিন্দু পরিমাণ যদি উপকার হয় আমার এই ক্লাস, আসলে তাতেই আমি ধন্য হব। আমি চলে যাচ্ছি, 10 জনকে শেয়ার করেছি। খায়রুল ইসলাম, যাক এই একজন পাইলাম যে আমার কথা অনেক রাখার চেষ্টা করেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। এখন কথা হলো, আমার এখানে পেইড কোর্সের যারা যুক্ত আছেন, আমার পেইড কোর্সের সবাইকে আমি যুক্ত থাকতে বলছিলাম, যদিও আমার পেইড কোর্সে প্রায় 1000 খানিক স্টুডেন্ট আছে প্রভাষক পর্যায়ে, 60টা বেসে, কিন্তু এখানে উপস্থিতি দেখে মনে হচ্ছে তারা খুব একটা নেই, তারা খুব একটা ক্লাসকে গুরুত্ব দেয় নাই। যাই হোক, হয়তো রেকর্ড ক্লাস পরে দেখবে। এই মুহূর্তে যারা আমার পেইড কোর্সের স্টুডেন্ট যুক্ত আছেন তারা আপনাদের নাম এবং গ্রুপের নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো লাইভে কারা ছিলেন আর রেকর্ডে কারা ছিলেন। কারণ আপনাদের সাথে আবার আমার বোঝাপড়া আছে হোয়াট স্টাডি গ্রুপে। একজনে বলছে কি ইউনিট 1 থেকে যে কোনো 3টি অধ্যায় করলে কি হবে? ইউনিট 1 থেকে, এই কথা তো আমি বলছি, আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রয়োজনে লাইভ শেষে আপনি আবার ব্যাকে টেনে বোঝার চেষ্টা করবো ওখান থেকে। যাই হোক, আমার ইউনিট 3 নিয়ে আলোচনা শেষ। এবার আমি চলে যাচ্ছি আমাদের সবচেয়ে এই সম্পাদত্ত বিপুর। আচ্ছা, সম্পাদক আফসানা আক্তার আছেন L6, ধন্যবাদ। শামিমা সুলতানা স্বপ্না LB5। আচ্ছা, ঠিক আছে, আপনারা কমেন্ট করে রাখেন, আমি দেখব কে কে আছেন। কারণ পরবর্তীতে আবার আমার কাছে সাজেশন চাইবেন, পরামর্শ চাইবেন, আর দেওয়া হবে না, এটাই শেষ পরামর্শ দেওয়া, আর সময়ও নাই, সুযোগও নাই। এরপরে আমি আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে কিন্তু আমাদের যে ধারাবাহিক মডেল টেস্ট হবে তার রুটিন দিয়ে দিচ্ছি, এখান থেকে ঘেটে বের করে রাখবেন, জেনে রাখবেন। আমি চলে যাচ্ছি ইউনিট 4 এর জিওমেট্রি অংশে। এই ইউনিট 4 নিয়ে আমি পরীক্ষা নিয়ে দেখেছি, আমার তিক্ত অভিজ্ঞতা, এই জিওমেট্রি অংশে স্টুডেন্টরা খুব একটা মার্ক পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তাদের জ্যামিতির প্রতি একটা ভীতি আগে থেকেই আছে, সেই ভীতির কারণে কিন্তু তারা হারিয়ে যাচ্ছে। তো দেখি আজকে আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু করা যায় কিনা, আপনাদেরকে কিছুটা কমায় দেওয়া যায় কিনা এই জিওমেট্রি থেকে। আচ্ছা, আমার বোর্ডের লেখা এবং বোর্ড ঠিকঠাক মতো আছে কিনা আপনারা কিন্তু জানাবেন। আমি আগে বলছি, আমার আজকে আপনারাই হলেন আমার অফিস স্ক্রিনের লোক, আমাকে বিষয়টা বলতে হবে। ইউনিট 4-এ আমাদের শুধু যে জিনিসটা আছে, শুধুমাত্র আছে হলো 2 ডাইমেনশন, দ্বিমাত্রিক জ্যামিতি। দেখেন, এই ইউনিট 4 আমাদের জন্য একটা আশীর্বাদ। কেন আমি বলবো? মাত্র 2টা অধ্যায়, মাত্র 2টা অধ্যায়, মানে মাত্র 2টা অধ্যায় বলতে তাহলে এখানে প্রশ্ন প্যাটার্নটা তো আপনারা বিভিন্ন সাল দেখে বা আগের 17তম প্রশ্নপত্র দেখে আপনারা অলরেডি জানেন এই প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে। এখানে যে প্যাটার্নে প্রশ্ন হয়েছে 17তমতে, সেটা হলো
এখানে ক খ এসেছে 2 নম্বর অধ্যায় থেকে। হ্যাঁ, আমি যেভাবে ভাবছি এইভাবেই আপনার খুবই সহজ এই দ্বিমাত্রিক জ্যামিতির আপনার সরল রেখা, এই যে জোড়া সরল রেখা, জোড়া সরল রেখা, এই একটা অধ্যায় শিখলে আপনার স্কুলের জন্য কি লাভ, কলেজের জন্য কি লাভ। খেয়াল করেন, জোড়া সরল রেখা, আপনি শুধু এই জোড়া সরল রেখা আপনি শুধু বিগত সালটা ফলো করেন, বিগত সাল, শুধু বিগত সাল ফলো করেন, 100% কমন পড়ে যাবে। জোড়া সরল রেখা শুধু বিগত সাল ফলো করেন। হ্যাঁ, তবে বিগত সাল কোনটা ফলো করবেন, স্কুল কলেজ দুইটারই করতে হবে। স্কুল ও কলেজ পুরোটার বিগত সাল ফলো করেন, 10 মার্ক ইনশাল্লাহ কমন পড়বেই। আর এইখানে আসেন সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে আপনাকে আমি বলবো, আপনাকে নিয়ম ফলো করতে হবে, নিয়ম ফলো করতে হবে। সাধারণ দ্বিঘাত সমীকরণে প্রত্যেক বছরেই প্রায় প্রতি বছরে নতুন নতুন অঙ্ক দেয়। নতুন নতুন অঙ্ক দেয় বলতে নিয়ম পরিবর্তন করে না, নিয়ম আগের থাকে, আপনাকে এই নতুন করে করতে বলবে। কি আমাদের এখানে 3-4টা নিয়মের অঙ্ক আছে। ধরেন আমাদেরকে বলল যে আদর্শ আকারে রূপান্তর করো, অনেক সময় বললো যে আদর্শ আকার বা প্রমাণ আকারে রূপান্তর করে ওই বৃহত্তর অক্ষ ক্ষুদ্রতর অক্ষ এরকম আছে না। এরপর আরেকটা ক্যাটাগরির প্রশ্ন আছে যে শীর্ষবিন্দু, তারপরে দ্বিকাক্ষ নিয়ামক, এই সেই নির্ণয় করো, এই টাইপের একটা ক্যাটাগরির প্রশ্ন আছে। এই দুইটি হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে আপনাকে, তার মানে আমি আপনাকে বলবো যে বিগত বছর যে এসেছে সেগুলোর ভিতরেই আপনি থাকেন, তবে সেই নিয়মের আপনাকে আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করে গেলে আপনার পরীক্ষার হলে জড়তাটা দূর থাকবে। কারণ আপনাকে যখন একটা আননোন অঙ্ক করতে দিবে তখন কিন্তু আপনার ভিতরে কিছুটা কনফিডেন্সের ঘাটতি হবে। মানে নিয়ম ঠিক আছে, নিয়ম ঠিক না থাকলে তো আপনি পারবেনও না। আপনার নিয়ম ঠিক আছে কিন্তু আপনার লেখার ভিতরে একটা কনফিডেন্সের ঘাটতি আসবে, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, কনফিডেন্সের ঘাটতি সৃষ্টি করা যাবে না, আপনি যা আসে তা চালিয়ে যাবেন, অঙ্কটা শেষ করে আসতে হবে। তাহলে এখানে আমি বলবো আপনাকে বিগত সাল প্লাস অনুরূপের ভিতরে কিন্তু আপনি যখন অনুরূপ করতে যাবেন তার ভিতরে দেখবেন এনইউটাই আছে। খেয়াল করেন, কারণ অনুরূপ করতে গেলে আপনি দেখবেন যে এই শিক্ষক নিবন্ধন বিগত সালের যে প্রশ্নটা আসছে আপনি মেন বই ঘাটলে দেখবেন ক খ গ ঘ, তার মধ্যে কিছু আসছে এনইউতে, কিছু আসে নাই, তো আপনি এনইউর গুলোই করেন। তার মানে আমি বলবো এখানে আপনাকে প্রায় 3 ক্যাটাগরির অঙ্ক আছে, 3 ক্যাটাগরির আপনি সালের গুলা করে আর 3টা নিয়মের 3টা অঙ্ক প্র্যাকটিস করেন। তাহলে আপনার এখানে সরাসরি আপনার 10 মার্ক, এখানে আপনার 10 মার্ক। এখন আমার কথা হলো যারা অতিমাত্রায় দুর্বল বা প্রস্তুতি আগে থেকে ঘাটতি আছে তারা এখানে একটা ঝুঁকি নিতেই পারেন, যেহেতু এটা জ্যামিতি ডিপার্টমেন্ট, একটা ঝুঁকি নিতেই পারেন। তারা কি করবেন, আপনার যদি আপনি শুধু জোড়া সরল রেখা করেন, তবে জোড়া সরল রেখা বাদ দিলে আপনার কিন্তু স্কুল পর্যায়েও ঝামেলা আছে, এটা বাদ দিলে আপনার আবার স্কুল পর্যায়ে কিন্তু ঝামেলা আছে, ঝুঁকি আছে। তো তারপরেও এমনও তো আছেন শুধু কলেজের প্রস্তুতি নিচ্ছেন, স্কুল দিবেন না, তাদেরকে বলবো তারা যদি আগে থেকে পড়ালেখার ঘাটতি থাকে তারা যে কোনো একটা চ্যাপ্টারকে মরণ কামড় দিয়ে ধরেন। সেক্ষেত্রে আপনি যদি জোড়া সরল রেখা করেন, এটা না করেন, তাহলে কিন্তু শুধু আপনি বিগত সাল করলে হবে না, তখন আপনাকে এনইউ করতে হবে, অনুরূপ প্রশ্ন করতে হবে। ঠিক একই অবস্থা এখানেও, আপনি যদি যে কোনো একটা চ্যাপ্টার বাছাই করে নেন, আর যদি আপনি দুইটাই করেন তাহলে আমি যেভাবে বলছি এইভাবে করেন। আপনাকে এখানে কিন্তু আপনার সবচেয়ে সুবিধাটা হলো ক খ এখান থেকে আসবে, এখানের ক খ এখান থেকে আসবে। তো আপনি এবার কি সিদ্ধান্ত নেবেন আপনি নেন, আপনারটা আপনাকে নিতে হবে। আমি আমার পরামর্শগুলা যতটুকু দেওয়ার আমি দিয়ে ফেলেছি। আব্দুল্লাহ আল মামুন LV 2, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের ইউনিট, এই অধ্যায়টা জোড়া সরল রেখা অধ্যায়টা আমাদের মেইন বইয়ের চ্যাপ্টার 2, এটা হলো আমাদের চ্যাপ্টার 3 মূলত। এবার আসেন ইউনিট 5। এবার অনেক কম মার্কে কিন্তু কলেজে চাকরি হয়েছে, আমি যতটুকু জেনেছি। সামনের বারও হবে, কারণ অনেক পোস্ট খালি আছে অলরেডি, নতুন নতুন অনেক খালি পোস্ট সৃষ্টি হইতেছে, কিন্তু স্টুডেন্টরা পাস করতেছে না লিখিততে। তো সেই ক্ষেত্রে আপনি যদি 70-80 ক্যারি করতে পারেন, যারা ফ্রেশ আছেন একবারে 70 ক্যারি করতে পারলে সম্ভাবনা আছে, আর যত বেশি উপরে উঠাইতে পারেন তত তো আরো বেস্ট। ঠিক আছে, তো ইউনিট 5 হলো ত্রিমাত্রিক, সাথে আপনার ভেক্টর আছে, ত্রিমাত্রিক প্লাস ভেক্টর। এখানে আমি আপনাকে একটা পরামর্শ দিব, আপনি একটু লক্ষ্য করেন। এখানে আপনার ত্রিমাত্রিক
কার্তেশীয় স্থানাঙ্ক, চ্যাপ্টার 6 সমতল ও সরল রেখা। এটা হলো চ্যাপ্টার 7 আর 8। এই যে দুইটা চ্যাপ্টার এখানে আমি এক জায়গায় লিখছি। এরপর আসুন ভেক্টর জ্যামিতি। ভেক্টর জিওমেট্রি। এখানে যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট আছেন, আমাদের ভেক্টর জ্যামিতিটা কিন্তু স্কুল পর্যায়ে মাত্র 5 মার্ক বা মানে একটা প্রশ্ন আছে 8 মার্কের জন্য আসে, কিন্তু কলেজ পর্যায়ে দুইটা প্রশ্ন আসে 10 মার্কের জন্য। তো এখানে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, সমতল সরলরেখা কেউ যদি শিখেন, এখানে আমি বলবো শুধু বিগত সাল করেন, শুধু বিগত সাল, এখানেও বিগত সাল, আর কিচ্ছু দরকার নাই। কেউ যদি এটা করেন তাকে এটা করতে হবে, কারণ এই দুইটা প্রশ্ন থাকে একত্রে। আর যারা একটু দুর্বল প্রকৃতির আছেন, ভালো করে আমার কথা খেয়াল করেন, জ্যামিতির প্রতি ভীতি কাজ করে, ঝুঁকি নিতে রাজি আছেন, তারা এই ভেক্টর জ্যামিতিটা শুরু করেন, শুধু ভেক্টর জ্যামিতি করেন, শুধু ভেক্টর জ্যামিতিটা করেন। তবে ভেক্টর জ্যামিতিটা আপনাকে এখানে একেবারে দাড়ি কমা সহ শিখতে হবে আপনাকে। যদি আপনি এই দুইটা বাদ দেন, আমার কথা আপনারা কিন্তু বুঝতেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এই যে আপনার এই যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, সমতল সরলরেখা 3টা অধ্যায় করলে আপনার আসতেছে 10 মার্ক, আর ভেক্টর জ্যামিতি থেকে আসতেছে 10 মার্ক। ভেক্টর জ্যামিতি যারা করবেন তারা এই ভেক্টর জ্যামিতি অধ্যায়ের একবারে এই বেসিক থেকেও আপনার প্রশ্ন আসতে পারে। কারণ আমি একটা প্রশ্ন দিয়েছিলাম কিছুদিন আগে বেসিকে, যেমন ওই যে ভেক্টরের গুণন, স্কেলার গুণন আর ক্রস গুণন এবং জ্যামিতিক ব্যাখ্যা, এগুলো হলো বেসিক প্রশ্ন। অনেকে টাচ করতে পারেন না, আবার অনেকে পেরেছেন। তো এই টাইপের বেসিক বিষয়গুলো, এবং এখানে বিগত সাল প্লাস এনইউ প্লাস এইচএসসি লেভেলে যে টাইপের ভেক্টর আপনি শিখেছেন, এই সবগুলো আপনি শিখেন। যদি আপনি এখানে কিন্তু 3টা অধ্যায় আপনি বিসর্জন দিতে চান, তাহলে এটা কিন্তু একটা ঝুঁকিমূলক কাজ, কিন্তু ঝুঁকি আপনাকে নিতে হবে যদি আপনার দুর্বলতা থাকে। তাহলে আপনি ভেক্টর জ্যামিতির আমি বলছি কি বেসিক শিখেন, বেসিক মানে এটা এসএসসির সাথে কানেক্টেড। বেসিক শিখেন, বিগত সাল শিখেন, এনইউ শিখেন, এসএসসি শিখেন। ঘুরে ফিরে দেখবেন ওই কয়েকটা নিয়মের মধ্যে সীমাবদ্ধ, কারণ ভেক্টরের আবার কিছু নতুন নতুন প্রশ্ন আছে ভেক্টরের, ওইটা কিন্তু আপনার কয়েকটা আছে, ওইগুলা ডট গুণন ক্রস গুণনের কয়েকটা নিয়মের ভিতরে সীমাবদ্ধ। আবার কিছু সহজ প্রকৃতির অঙ্ক আছে, অনেক সহজ পদে। তো যারা হইতে দুর্বল তারা শুধু ভেক্টর অধ্যায়টা করেন, তাহলে এখান থেকে আপনার 10 মার্ক কমন আসবে। আমার কথার সাথে আপনারা কি একমত কিনা সেটা অবশ্যই জানাবেন। তাহলে যারা ইউনিট 5 এর বিষয়ে খুব ইউনিট 5 কিন্তু অনেক আপনাকে বিপদে ফেলাবে না হয়। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক চ্যাপ্টার 7 একটা বড় অধ্যায়, সমতল সরল রেখা মিলিয়ে 2টা অধ্যায়। এখানে এই 3টা অধ্যায় করলে 10, আর ভেক্টর জ্যামিতি করলে 10। তাহলে সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। আপনি যদি অনেক ভালো মানের স্টুডেন্ট হন তাহলে সবগুলোই করেন, আর যারা একটু ঝুঁকি নিতে চান তারা হয় ভেক্টর জ্যামিতিটা করেন, না হয় এই 2টা করেন, যে কোনো একটা করেন। 2টা যদি এখন আর ঝুঁকি নিতে না পারেন, তবে শুধু ভেক্টর জ্যামিতি করলে ভেক্টর জ্যামিতি সব করে ফেলতে হবে, এখানে কিছুই বাদ দেওয়া যাবে না। ভেক্টর জ্যামিতি কিন্তু 2টা পার্ট আছে আমাদের, ওই যে মেইন বইয়ের মধ্যে চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12 এর মধ্যে অল্প 2-3টা অঙ্ক আছে, সেগুলো সহ করে ফেলতে হবে চ্যাপ্টার 12 মেইন বইয়ের। তাহলে আমাদের 50 মার্কের আলোচনা ইনশাল্লাহ সমাপ্ত হয়েছে। আমাদের অলরেডি লাইভটি 55 মিনিট হয়ে গেছে। এখনো যারা ওইভাবে কনসেন্ট্রেশন করেন নাই তারা অবশ্যই কনসেন্ট্রেশন করেন এবং মনোযোগ দেন ক্লাসে। আমাদের জন্য কিন্তু আমাদের শেষ 3টে ইউনিট খুব ইম্পর্টেন্ট। এরপর আমি চলে যাচ্ছি আমাদের তুরুপের তাস, মিস্টার ক্যালকুলাস, যা অনেকের কাছে অনেক ভালো লাগার জিনিস, অনেকের কাছে অনেক ঝামেলার বিষয়। তো আমি এই আপনাকে ইউনিট 6 হলো ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস, আপনি কিভাবে সংক্ষেপে প্রিপারেশন নেবেন সেই বিষয়ে আমি এখন কথা বলবো। ইউনিট 6 নিয়ে আপনি খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হন। আপনারা যদি পেজ শেষ হয় আপনার নতুন পেজে চলে যান। আমি যখন বোর্ড মুছবো আপনি তখন আপনার এগুলো সাজিয়ে নেবেন যে ইউনিট 6 ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আমি যখন লেখা শুরু করব, যখন বোঝানো শুরু করব, আপনি তখন আবার আমার কথার দিকে মনোযোগ দিবেন, সাথে সাথে নোট করে নেবেন। আর লাইভটা অবশ্যই শেষ হলে এখানে তো রেকর্ডিং থাকবে, এরপরে আপনি প্রয়োজনে আবার আপনার সুবিধা মতো লাইভটা দেখে আপনি আরও ক্লিয়ার হয়ে নেবেন পরবর্তীতে। আমাদের এখানে আক্তারুজ্জামান B7, আচ্ছা সোনিয়া ইসলাম, অনেক ধন্যবাদ।
তবে গত দিনের থেকে আজকে আমাদের স্টুডেন্টদের রেসপন্স কম। রুবায়েতপুর আসলে সবসময় প্রভাষকের পরীক্ষা যারা দেয় তারা অনেক পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি, তারা অনেক, তবে তাদেরকে আমি একটা জায়গায় ধন্যবাদ দিব, আমাদের স্টাডি গ্রুপগুলো আছে যারা বিশেষ করে লেকচারার শুধু প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু অনেক ম্যাচুরিটির একটা আচরণ দেখায়। তারা খুব একটা ওই কিছু জিনিস আছে না, না বুঝলে একটু মাথা ঘামাইতে হয়, অনেকে আছে না বুঝলেই মেসেজ করে দেয়, এরকম কাজটা খুব কম করে। তো আবার তারা আবার ওই বিভিন্ন জায়গায় রেসপন্সও কম করে। পড়াশোনায়ও তাদের করার দরকার ডাবল পড়াশোনা, তাদের দ্বিগুণ পরিশ্রম করার দরকার, দ্বিগুণ রেসপন্স করার দরকার। তারা রেসপন্সও করে কম, তারা পড়াশোনা করে কম, তারা আবার চায় যে আমি লেকচারার হব। তাহলে তো হবে না। আপনি ওই যে প্রথমে যে কথাটা বলছি, দাম ওর সুগার দাম ওর সুইট, যত গুড় তত মিষ্টি, বুঝে নেবেন। তাহলে ইউনিট 6 ওই যে না স, এটা হলো ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন অংশ, ডিফারেন্সিয়াল পার্ট। এখানে আমাদের যে প্রশ্ন সীমা মানে লিমিট কন্টিনিউটি আর কি, সীমা অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা। এরপরে আছে আমাদের অন্তরক সহগ নির্ণয়। 3 নম্বর আছে লিবনিজের উপপাদ্য, এটা দিয়ে দাবা খেলবো আপনাদের সাথে, লিবনিজ নিয়ে। 4 নম্বর আছে লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান, মানে চরম মান নির্ণয় যে অধ্যায়টা আছে না, চরম মান নির্ণয়, এই 4টা অধ্যায়। এইবার আসেন আমাদের এই সীমা অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা, অর্থাৎ লিমিট কন্টিনিউটি অন্তরীকরণ যোগ্যতা। এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। এটা নিয়ে কিন্তু আমি অনেক স্টুডেন্টের উপর একটু ক্ষুব্ধ আছি। এখানে মূলত আপনাকে নিয়ম শিখতে হবে, যেমন লিমিট বিদ্যমান আছে কি নাই, বাম লিমিট ডান লিমিট যদি সমান হয় তাহলে আমার এটা সীমা বিদ্যমান আছে, কথা এতটুকুই। 2 নম্বরে আপনার অবিচ্ছিন্নতা, এখানে আপনার অবিচ্ছিন্নতার এখানেও প্রায় সেম কথাবার্তাই। আমার লিমিট বিদ্যমান বলতে অনেক সময় আমার এখানে বলার মধ্যে একটু বেশ কম হয়েছে। লিমিট বিদ্যমান আছে বলতে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু, বা লিমিটের অনেক সময় মান নির্ণয় করা যায় না, যদি যায় তাহলে লিমিট আছে। তো সীমা লিমিটের অঙ্ক আসে না, অবিচ্ছিন্নতার অন্তরীকরণ যোগ্যতা আছে। অবিচ্ছিন্নতা হলো কি, বাম সীমা বিদ্যমান আছে, ডান সীমা বিদ্যমান আছে, আর ফাংশনাল ভ্যালু বিদ্যমান আছে একটা নির্দিষ্ট বিন্দুতে, তাতেই আমার অবিচ্ছিন্ন। আর না থাকলে কোনো একটা যদি সমান না হয় তাহলে অবিচ্ছিন্ন। আর অন্তরীকরণ যোগ্যতা হলো বাম অন্তরীকরণ যোগ্যতা, বাম অন্তরীকরণ এবং ডান অন্তরীকরণ যদি সমান হয় তাহলে অন্তরীকরণ যোগ্য না হয় না। এই নিয়মটা আপনি শিখবেন। আপনি অনেক জজকোর্ট হাইকোর্ট দেখাই ফেলেন, অনেক রকমের বই, অনেক কিতাব, আরে অনেক স্টুডেন্ট আছেন, আমার কাছে অবাক লাগে, বিভিন্ন বইয়ে গাইডে ভুল থাকে, সে ছবি উঠাই দেয়, স্যার এটা কি ভুল আছে না সঠিক আছে। এতটুকু যদি আপনি খাতায় করে আপনার এই পর্যায়ে আইসে আপনার কনফিডেন্স না থাকে যে আমার লেখাটা ঠিক আছে, আমি বলবো আপনি তো চরম দুর্ভাগা। আপনি এটা আমাকে কেন দেখাচ্ছেন? আপনি খাতায় করে প্র্যাকটিস, আপনি তো বোঝা উচিত যে আপনার ক্যালকুলেশন হয়েছে কি হয় নাই। এই সাধারণ মানের একটা ক্যালকুলেশন আপনার বইয়ে ভুল আছে, এটা লইয়া পুরো একদিন কাটাই দেন। আর যতক্ষণ পর্যন্ত আমি রিপ্লাই না দিব ততক্ষণ পর্যন্ত মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ আপনি গুতেই থাকবেন, তাহলে তার হইল না। এতটুকু তো কনফিডেন্স আপনার থাকতে হবে। এগুলো বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় ভুল ভ্রান্তি, আপনার ক্যালকুলেশনে সমস্যা থাকে। অনেক লোক মানে অভিজ্ঞতা হওয়ার আগে গাইড লিখে বসে রয়েছে, বই লিখে বসে আছে। তো আপনি যদি সেইগুলো ফলো করেন তা তো এরকমই হবে। আপনাকে তো এখনো বুঝতে হবে আপনি কেমন প্রকাশনার, কেমন পাবলিকেশন, কেমন লেভেলের বই ব্যবহার করবেন। এই যোগ্যতা যদি আপনার যাচাই করার যোগ্যতা না থাকে তাহলে তো আমার কিছু বলার নাই। আমি তো আপনাকে এইসব কথা বলতে পারবো না যে আপনি এই বই ফলো করেন না, ওই বই ফলো করেন না, কারণ এখন ডিজিটাল যুগ। আমি একটা কথা আপনাকে এই মেসেঞ্জারে দিলাম বা হোয়াটসঅ্যাপে বললাম যে আপনি এই বই ফলো করেন বা এই বই করেন না, আপনি কি করলেন? স্ক্রিনশট লাগাইয়া দিলেন, ফেসবুকে সাইডা দিলেন, আমার ভাইরাল করে।
তাহলে আমি তো আপনাকে এইসব বিষয়ে কথা বলবো না। আর আরেকটা বই কেন আমি আপনাকে প্রমোট করবো, আরেকটা বইকে কেন মানে আমি আরেকটা বইকে কেন আমি বলবো ভালো না, এটা বলার আমার তো, আমি একজন শিক্ষক হিসেবে এগুলা কথা, এসব কথা আমাকে বলার সুযোগ নেই। আমাকে আমার ওই যে সমতা বজায় রেখে কথা বলতে, আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে আপনার বই। তাহলে এইখানে আমি যদি বলি আপনার অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতার এখানে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা একটু খেয়াল করবেন। একটি ফাংশন অবিচ্ছিন্ন হলে অন্তরীকরণ যোগ্য নয় বা বিপরীতভাবে সত্য নয়, এরকম একটা থিওরাম আছে, ওই থিওরামটা একটু দেখে রাখেন। আর এখানে আপনি এই যে বিগত সালটা ফলো করেন, বিগত সাল এবং এনইউতে এসেছে, এই প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করেন। আর কিচ্ছু দরকার নাই। আর যারা বেশি দুর্বল, যারা এত হিউজ সিলেবাস কভার করতে পারবেন না বলে নিজেরে মনে করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা চাইলে অন্তরীকরণ যোগ্যতা, অন্তরক সহগ নির্ণয় এটা বাদ দিয়ে দিবেন। অন্তরক সহগ নির্ণয় এটা আপাতত বাদ দিয়ে দিতে পারেন। আমি বলতেছি যাদের কাছে সিলেবাসটা বেশি মনে হয়। আরেকটা কথা হলো, আপনাকে যেটা মানতেই হবে, এই লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান নির্ণয় এটা আপনি বাদ দিতে পারবেন না। এর কারণ হলো এই অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতার সাথে লঘিষ্ঠ গরিষ্ঠের একটা প্রশ্ন আসে, লিবনিজের উপপাদ্যের সাথে একটা আসে। তাহলে আপনি কিন্তু এটা কোনোভাবে বাদ দিতে পারবেন না। তাহলে এটা আপনি কি শিখবেন? এটার আপনি শিখবেন হলো, এটা লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় আপনার 100% পরীক্ষা আসবে। এটা আপনার 2 সেটেই থাকবে। 2 সেটে বলতে ওই যে আমাদের এখানে যে জোড়ায় প্রশ্ন আসে, সীমা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতার সাথে একটা দিবে, আর লিবনিজের উপপাদ্যের সাথে আপনাকে একটা দিবে। তো আপনি এটা কি শিখবেন? আপনি শিখবেন হলো, এখানে শুধু আপনাকে নিয়মটা শিখতে হবে। নিয়ম শিখুন। কোনো সাল এখানে বড় কিছু নয়। এখানে আপনাকে লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয়ের নিয়মটা আপনাকে শিখতে হবে। কয়েকটা ফাংশন ভিন্ন ভিন্ন নিয়মের আপনাকে মেইন বই দেখে প্র্যাকটিস করেন, বা বিগত সাল তো আপনাদেরকে আমি না বললে আপনারা করবেন, সেখান থেকেও করতে পারেন। মূলত এখানে আপনাকে নিয়ম শিখতে হবে। আর এখানে আপনার এবার একটা ঝুঁকি নিতে পারে, লিবনিজের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ, এটা শিখবেন। আর সাথে লিবনিজের সাহায্যে সমাধান এবং লিবনিজের গাণিতিক সমস্যা সমাধান। লিবনিজের, এখানে কি রস্যিকার না দীর্ঘিকার? আচ্ছা, লিবনিজের গাণিতিক সমস্যা সমাধান, ওই যে লিবনিজের উপপাদ্যের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান। এতটুকু প্রিপারেশন। অর্থাৎ আমি আপনাকে বলতেছি, এখানে লিবনিজের উপপাদ্যের ভিতরে 2টা পার্ট আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর লিবনিজ। তো পর্যায়ক্রমিক পার্টটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। আপনি এতটুকু শিখেন, যদি আপনি পারেন কভার করতে। যদি আপনি যে লিবনিজের উপপাদ্য এবং লিবনিজের গাণিতিক সমস্যা সমাধান এতটুকু আপনি শিখতে পারেন, আপনার জন্য পরামর্শ হলো, আপনি যে ওয়াই নট নির্ণয়ের কিছু অঙ্ক আছে, এই নিয়মটা একটু দেখে যাবেন। যাদের পক্ষে সম্ভব না, ক্যাপাসিটি, তারা করার দরকার নাই। যাদের ক্যাপাসিটি আছে তারা করবেন, না হয় করার দরকার নাই। এটা কিন্তু আমি স্কুল পর্যায়ে বাদ দিচ্ছি, কিন্তু কলেজ পর্যায়ে বাদ দিই না। কলেজ পর্যায়ে অনেক সময় প্রশ্ন একটু টাইট করলে, এরকম প্রশ্ন যদি টাচ করে, তখন আর আপনার উপায় থাকবে না। আর প্রশ্ন তো আপনি অ্যান্সার দিবেন একটা। তাহলে যারা বেশি দুর্বল, তারা বিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা সাথে লঘিষ্ঠ গরিষ্ঠটা করে ফেলবেন। আর লঘিষ্ঠ গরিষ্ঠ কিন্তু সবার জন্যই করতে হবে। লিবনিজের বেলায় তো আমি বলছি। এখন আপনার কি প্রশ্ন আছে থাকলে করেন, না হয় আমি চলে যাচ্ছি পরের পার্টে। তাহলে ঘুরে ফিরাই দেখেন, এখানে একটা বিষয় আছে, আমাদের যে প্রভাষকের সিলেবাসে কিন্তু একটা 10 মার্কের ইউনিটে কয়েকটা অধ্যায় ঢুকাইয়া দিছে, যেটা কিন্তু স্কুল পর্যায়ে এরকম করে না। স্কুল পর্যায়ে কিন্তু সিলেবাস আরো কম। কিন্তু কেন এরকম করছে এটা তো আমি আগেই বলছি। এরকম করার পিছনে কারণ হলো, যত গুড় তত মিষ্টি। আপনি হবেন এই প্রভাষক নিবন্ধন সার্টিফিকেট দিয়েই আপনার কলেজে চাকরি হবে, আর আপনার বন্ধু হবে একই পড়ালেখা করেও যদি স্কুলে যদি সার্টিফিকেট পাস করি, স্কুলে চাকরি হবে। যাই হোক, এই বিষয়ে আর কথা বলবো না। আবার অনেকে এটাতে নেগেটিভিটি ছড়াইতে পারে, কারণ আমি বুঝার স্বার্থে বলতেছি, এখানে আমাদের স্কুলে চাকরি হোক আর কলেজ পর্যায়ে চাকরি হোক, এখানে আমরা সবাই হব মানুষ গড়ার কারিগর। আমাদের সবাই উদ্দেশ্য একটাই থাকবে, বাংলার 64 জেলায় গণিতের অতন্ত্র প্রহরী হবে প্রত্যেকে। সে স্কুলে হোক, কলেজে হোক, প্রাইমারিতে হোক, বিশ্ববিদ্যালয় হোক, সকল গণিতের শিক্ষকদেরকে নিয়ে আমাদের চিন্তাভাবনা, এবং সবাই আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি। যারা হাই স্কুলে ভালো পড়াবেন, তার স্টুডেন্টরা কিন্তু কোয়ালিটি উঠে আসবে। তারা প্রভাষক পর্যায়ে শিক্ষকরা তাদের থেকে ভালো সার্ভিস পাবে। আবার যারা এসএসসি স্টুডেন্টদের ভালো সার্ভিস দিবে, তারা ইউনিভার্সিটি পর্যায়ে গিয়ে ভালো স্টুডেন্ট পাবে। একইভাবে প্রাইমারি। এই জন্য আমাদের শিক্ষার প্রত্যেক স্তরের স্টুডেন্ট শিক্ষকদের সবাই আমাদের জন্য, জাতির জন্য তারা সবাই অবদান রাখে কোনো না কোনোভাবে। কারোকে আমাদের খাটো করে বলার কিছু নেই, কিন্তু যেহেতু আমাদের এখানে 2টা ধাপ, 2টা ক্যাটাগরি, সেই হিসাবে আমি বোঝানোর স্বার্থে বলতেছি। এরপরে আসেন আমাদের ইউনিট 7। আমার মনে হয় এই ইউনিট 7 সবচেয়ে বড়, আর ইউনিট 10টা। ইউনিট 7 বিশেষ করে
এই বিভাগ, এই বিভাগটা কিন্তু খুব বড়। তো আমি এখানে আপনাকে কিছু শর্টকাট পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যদি আপনি কাজে লাগাতে পারেন সেটা আপনার ব্যাপার। তবে এখানে বাধ্যতামূলক একটা জায়গা কিন্তু আছে, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আপনারা আছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। স্যার রুলস থিওরাম লাগবে না, আমি কিন্তু আসলে সাজেশন দিতেছি, যারা অতিরিক্ত শিখবেন তারা সিলেবাসের আলোকে শিখে ফেলবেন। এটা আমি রুলস থিওরাম বা মিন ভ্যালু থিওরাম এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসের সাথে যুক্ত আছে, যারা পারেন তারা শিখে ফেলবেন, কিন্তু আমি আমার এই সাজেশনে আনি নেই। আমাদের এখানে মানে এটা তো আমার একটা টেকনিক্যাল ক্লাস, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনি যদি করতে পারেন, যে কেউ করে ফেলতে পারেন, মানে সর্বোচ্চ পড়তে তো আপনার সাজেশন লাগে না। আসলে আপনি যদি কিছু ক্রাইটেরিয়ার মধ্যে আসতে চান, তার জন্য না এইসব ক্লাস লাগে, অন্যদের সবার জন্য তো আমার এই ক্লাসের দরকার নাই। কত স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে, কোনোদিন আমার নামও শুনে না, আমার ক্লাসও করবে না, তারাও পাস করে ফেলবে, তারা টিচার হয়ে যাবে, তারা সর্বোচ্চ মার্ক পাবে, এরকমও তো অনেকে আছে। আমি তো আসলে একটা সম্প্রদায় নিয়ে 2-3টা ক্যাটাগরির লোক নিয়ে কাজ করতেছি। ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করা অনেকে আমার থেকে অনেক ভালো জ্ঞান রাখে, আমার অনেক স্টুডেন্ট তাৎক্ষণিক অনেক ক্যালকুলেশন অনেক কিছু আমার থেকে দ্রুত করে ফেলে। আমার স্টাডি গ্রুপ অনেক সময় আমি চুপ থাকি, কিন্তু অন্যজনে ঠিক রিপ্লাই দিয়ে দেয়। তো আপনারা তো আসলে সবাই ম্যাথমেটিক্স পড়া স্টুডেন্ট, আপনারা তো সবাই অনেক কিছু অবগত। তারপরে আমি আপনাদের সাথে মূলত আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে, আপনাদের প্রভাবক হিসেবে আমি কাজ করতেছি, মানে আপনাদের সহযোদ্ধা। আসলে আমি এখানে অন্য কিছু নয়, আপনাদের সহযোদ্ধা, আপনাদের সাথে প্রভাবক হিসাবে আপনাদের সাথে আছি, পাশে আছি, আপনাদের সহযোগিতায় আমি কাজ করার চেষ্টা করতেছি। আপনারা এগুলো অনেক কিছু আছে আমার থেকেও ভালো বুঝেন অবশ্যই। ইউনিট 7, এই ইউনিটটা আমার কাছে মনে হইল সবচেয়ে বড় একটা ইউনিট, কিন্তু এখানে কিছু আবার পজিটিভ দিক আছে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমার এখানে 2টা পার্ট, ইউনিট 7-এ 2টা পার্ট। হ্যাঁ, ট্যানজেন্ট নরমাল সেটা তো আমি বললামই, এগুলা চেষ্টা করবেন। ইউনিট 6 রিভিশন করেন, ইউনিট 6 নিয়ে তো আমি কথা বলছি। নূর মিলন ইউনিট 6-এ একজনে বলতেছে রিপিট করার জন্য, আমি বলছি যে ইউনিট 6-এ আপনার সীমা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা যে পার্টটা আছে, এটা আপনি বিগত সাল করেন, আর কিছু দরকার নাই। আর লিবনিজ বিগত সাল বলতে এনইউ সহ, আর লিবনিজের উপপাদ্য, বিবৃতি, প্রমাণ এবং তার গাণিতিক সমস্যা সমাধান, এই দুইটা এটা করেন। আর লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয়, লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানে চরম মান নির্ণয়, এটা আপনাকে বাধ্যতামূলক করতেই হবে, কারণ এটা যে দুইটা প্রশ্ন থাকবে, 1-2 জোড়া, ওই প্রথম জোড়াতেও থাকার সম্ভাবনা আছে, দ্বিতীয় জোড়াতেও থাকার সম্ভাবনা আছে, যেন এটা বাদ দেওয়ার সুযোগ নাই। আর আমি বলছি যারা অত্যন্ত দুর্বল, তারা অন্তরীকরণ যোগ্যতা, মানে অন্তরক সহগ নির্ণয় করার যে একটা অধ্যায় আছে না, অনেকগুলা এসএসসি লেভেলের অঙ্ক সহ আরো কিছু আপডেট অঙ্ক, যারা অত্যন্ত দুর্বল আমি বলছি তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা হলো আমাদের বেসিক একটা অধ্যায়। আর যারা পারেন তারা তো করেই ফেলবেন। আর একটু আগে যে কমেন্ট করছেন কয়েকজনে, যে ওই যে রুলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম এবং ট্যানজেন্ট লাইন নরমাল, এগুলো তো ছোট ছোট অধ্যায়, বিশেষ করে ট্যানজেন্ট নরমাল তো 2-3টা অঙ্ক, এগুলো তো আমার এসএসসি লেভেলেও ছিল। তো যারা এগুলো করতে চান অবশ্যই করে ফেলবেন। আর আমি তো বলতেছি যারা বাদ দিবে তাদের জন্য, ঠিক আছে? যাই হোক, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এই আলোকে আমি কথা বলতে সুবিধা হয়। সাথী আফরোজ স্যার সামনে কন্টিনিউ করেন, ধন্যবাদ। আচ্ছা, গড়মান করা লাগে, হ্যাঁ গড়মানের কথা আমি বলছি, রুলস থিওরামের ভিতরেই তো গড়মান মনে হয়। আপনার পক্ষে যদি কন্ট্রোল করা সম্ভব হয় করে ফেলবেন। ইউনিট 7-এর 2টা পার্ট, একটা হলো সমাকলন মানে ইন্টিগ্রেশন, সমাকলন প্লাস অর্ডিনারি, বিশাল সিলেবাস দিছে এরা, একটা ইউনিট, এটা একবার জুলুম করে ফেলছে, মাত্র 10 মার্ক। এখন এই সমাকলনে আমি আপনাদেরকে জন্য যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করছি, আপনার চ্যাপ্টার 12 করেন। বিগত ওই যে অনির্দিষ্ট মানে চ্যাপ্টার 12টা কি জানেন, ওই যে ইন্টিগ্রেশনের কলা কৌশল আছে না, আমার মেইন বই একটা অধ্যায় ইন্টিগ্রেশনের কলা কৌশল, চ্যাপ্টার নাম্বার হয়তো আপনার সাথে কিন্তু বেশিরভাগ বইয়ের সাথে মিলবে। চ্যাপ্টার 12 ইন্টিগ্রেশনের কলা কৌশল, এটার এই বিগত সাল অল্প কয়েকটা অঙ্ক আছে, প্লাস এনইউটা করেন। এখানে অনেকগুলো নিয়ম আছে, চ্যাপ্টার 12টা করেন। আর আপনার চ্যাপ্টার 16-এর ভিতরে 2টা পার্ট আছে, শুধু বি করেন, 16-এর বি। 16-এ হলো নির্দিষ্ট ইন্টিগ্রালের যে ধর্ম রিলেটেড কিছু প্রমাণ আছে, সেটা বাদ দিয়া এখানে নির্দিষ্ট ইন্টিগ্রালের একটা মৌলিক উপপাদ্য আছে, এটা শিখেন। চ্যাপ্টার 16-এর এতে নির্দিষ্ট ইন্টিগ্রালের মৌলিক উপপাদ্য একটা আছে, নির্দিষ্ট ইন্টিগ্রালের এত উপপাদ্য অবশ্য আসবে না, কোনটা আসে এটা তো বলতে পারি না,
ইন্টিগ্রালের মৌলিক উপপাদ্য এটা শিখেন। ওই অনেকে আমাকে বিভিন্ন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বলেন স্যার আমাকে থিওরামগুলো বলেন, আমি কোন কোন থিওরামগুলো শিখবো। তাহলে থিওরাম কিন্তু আমি বলে ফেলছি, আপনাকে বলেছিলাম প্রথম থেকে আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে কয়েকটা থিওরাম বলে আসছি। ওই অসমতার অধ্যায়ে একটা থিওরাম আছে, a প্লাস a টু দি পাওয়ার m n প্লাস b টু দি পাওয়ার m ডিভাইড বাই 2 লেস ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার m, এই টাইপের একটা থিওরাম আছে, ওখানে আছে একটা। আর এখানে তো যাই হোক ধারাবাহিকভাবে তো আমি বলে এসেছি ইন্টিগ্রালের মৌলিক উপপাদ্যটা শিখেন, ওটা সম্ভবত 16 আর 16 বিতে আপনি শুধু এই বিগত সাল এবং NU করেন, আর এটা প্লাস ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যটা শিখেন, বিগত সাল প্লাস NUটা শিখেন। ক্ষেত্রফল নির্ণয়, এইখানে কিন্তু আপনার ঝামেলা আছে, ক্ষেত্রফল নির্ণয় এটা হলো আপনার, তাহলে এটা হলো অনির্দিষ্ট ইন্টিগ্রাল, এটা হলো নির্দিষ্ট ইন্টিগ্রাল। আর এখানে 21 চ্যাপ্টার 21-এর ভিতরে আছে আপনার পোলার কার্টেসীয়, দুইটাই শিখতে হবে। এটা হলো ক্ষেত্রফল। এখানে আপনি এটা এইচএসসি লেভেলে আমাদের কয়েকটা অঙ্ক আছে, আপনি এই এইচএসসি লেভেলের ক্ষেত্রফল নির্ণয়ের একটা অধ্যায় আপনার বইয়ে আছে, দুইটা পার্ট আছে, একটা হ্যাঁ আপনার ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং একটা সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আর দুইটা সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এইচএসসি লেভেলে আমাদের কয়েকটা অঙ্ক আছে। অবশ্যই আগে আমি বলবো এখানে এইচএসসি লেভেলটা আপনি শিখেন, এরপরে আপনার এই ক্যালকুলাস বইয়ের আপনার বিগত সাল প্লাস NU শিখেন, মানে এটা কিন্তু আপনার বেসিক লেভেল থেকে শিখেন। এখন আপনি হয়তো বলবেন স্যার একটা চ্যাপ্টারে এত কিছু শিখলে আমার দ্বারা কি হবে, আমি যে আপনার চ্যাপ্টার এখানে 22 আছে 23 আছে 24 আছে, এগুলো কিন্তু ক্ষেত্রফল ভলিউম রিলেটেড চ্যাপ্টার, আমি তো আপনার এগুলা স্থগিত রাখতে দিছি, কিন্তু যারা শিখতে চান তারা শিখবেন, কিন্তু আমি যারা একটু বাদ দিতে চান তাদের জন্য বলতেছি আর কি। তো আমি বলছি যে আপনার চ্যাপ্টার 21 যে ক্ষেত্রফল নির্ণয় আপনি এসএসসি লেভেল, তবে আরেকটা কথা কি এসএসসি লেভেলের অঙ্কগুলো কিন্তু আমাদের অনার্সের ক্যালকুলাস বইয়ের ভিতরেও ঢুকে দিছে এরা, তো এখানে আপনি ঠিকঠাক মতো আপনাকে এসএসসি বই ধরতে হবে না। যদি আপনি এখানের বিগত সাল এবং NUটা করেন তাহলে দেখবেন এসএসসির অঙ্কগুলো এর ভিতরে ঢুকে গেছে। অনেকে আবার বলবেন আমি কি এসএসসি নিয়মে করলে হবে না কেন, এসএসসি থেকে আমি ভুল শিখছি নাকি? আপনি নিয়ম এসএসসি হোক তাতে কোনো সমস্যা নেই, এসএসসি তো আসলে কি নিয়ম না, জাস্ট কখনো একটু একটু সহজভাবে করার চেষ্টা করে, আবার যখন আমরা একটু উপরে ক্লাসে উঠি তখন আরেকটু স্ট্রংভাবে করার চেষ্টা করে, মানে আরেকটু আপডেট নিয়মে করার চেষ্টা করে, যেমন যে ভেক্টরের যে প্রমাণগুলো আছে আমাদের জিওমেট্রি, তো এখানে এই কথাগুলো বলার সুযোগ নেই যে এসএসসি লেভেলের নিয়মে করলে হবে কিনা, অবশ্যই হবে। এখন আসেন তাহলে আপনি এই ইন্টিগ্রেশনের কিন্তু বইয়ের মধ্যে চ্যাপ্টার 12 থেকে 24 পর্যন্ত কতগুলো অধ্যায়, আমি আপনাকে 3টা অধ্যায় দিছি। এখন আপনি যদি এই 3টা অধ্যায়, তাও আমি বলছি যে বিগত সাল প্লাস NU, এখানে দ্বিতীয়টাতেও বলছি, আবার এখানে চ্যাপ্টার 16-র মধ্যে A বাদ দিয়া B দিছি, নির্দিষ্ট 16-র মধ্যে দিছি শুধু ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য, আর আপনার 16-র বিটা বলছি যে এখানে কিছু গাণিতিক সমস্যা সমাধান আছে, সেটা আমার পক্ষে এখন ইনবক্স চেক করা সম্ভব নয়, আমি এখন লাইভে আছি, আপনাকে প্রশ্ন করতে হবে কমেন্ট বক্সে। ইনবক্স এখন চেক করার মতো সুযোগ শক্তি সামর্থ্য কোনোটাই আমার নাই, আমি একা মানুষ, আমি এখন বোর্ডে আছি। ধন্যবাদ আপনাকে, তবে যদি সম্ভব হয় কমেন্ট বক্সে আপনার প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, তারপর আসেন আপনার চ্যাপ্টার 21-এ আমি আপনাকে বলেছি যে এখানে এসএসসি লেভেলের নিয়মের অঙ্কগুলো বিগত সালে NU করেন, এই কয়েকটা যদি আপনি করতে না পারেন তাহলে আর আপনাকে দিয়ে কি করব, আর এগুলো তো আপনার ঘুরে ফিরে আবার স্কুল পর্যায়ে কাজে লাগবে। এবার আসেন অর্ডিনারি নিয়ে কথা বলি, এটা ছিল কিন্তু সমাকলন। এখন আসেন অর্ডিনারিতে আপনার চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, এই 4টা অধ্যায় করেন। তো 4টা অধ্যায়ের ভিতরে আপনি কি কি করবেন? চ্যাপ্টার 1টা কি, ওই যে সাধারণ অন্তরক সমীকরণ, যে কয়েকটা সমাধান আছে, ছোট ছোট কয়েকটা সমাধান আছে, বিভিন্ন সংজ্ঞা আছে, এগুলো আপনি এই যে এগুলো যদি আপনি শুধু NUটা ফলো করেন, এই NUর গুলা করলেই হবে, বিভিন্ন পরীক্ষা NUতে এসেছিল সেটা ফলো করেন। আর চ্যাপ্টার 3 এটা হলো সমাধান করো, ওই যে সমাধান করুন, এখানে যে আপনার 7টা পার্ট আছে, 7টা নিয়ম আছে, এখানে আপনি এই সমাধান করো, এখানে আপনাকে বিগত সাল প্লাস NU ফলো করতে হবে। আর চ্যাপ্টার 10 এখানে কয়েকটা অঙ্ক আছে,
আপনার এখানে ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক শুধু আপনি বিগত সাল করেন আর এনইউটা ফলো করেন। এখানে ঘুরে ফিরে অঙ্ক 5-6টা, বেশি নেই। এই চ্যাপ্টার 11 কিন্তু আপনার এই অনেকগুলো পার্ট আছে। চ্যাপ্টার 11-এ আপনাকে এই আপনার চ্যাপ্টার 11-এ এটাও ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক। এখানে 4টা পার্ট আছে অসমমাত্রিক। এখানে আপনাকে এই বিগত সাল তেমন একটা না থাকলেও আপনাকে এখানে কিন্তু আপনাকে এনইউ এবং অনুরূপ করতে হবে। এনইউ অনুরূপ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি যে মানের প্রশ্ন আসছে সেইগুলা এখন এবং তার সাথে অনুরূপগুলা করতে হবে। এখন আমাকে ওই দিন একজনে আমাদের স্টাডি গ্রুপে বলে, স্যার অনুরূপ মানে কি? তাকে আমি এটা বুঝাইতাম, আপনি বলেন কিভাবে আমি তার এটা মাথা ঠান্ডা রেখে এই কথা বলি, অনুরূপ মানে কি? যাই হোক, সবার বুঝতে অবশ্য সমান নয়। এখন এই আপনার এখানে এনইউ এবং অনুরূপ ফলো করার সবচেয়ে যে কথাটা আমি আপনাকে বলবো, যেটা বলার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করতেছি, আপনাকে অর্ডিনারি চ্যাপ্টার 3 ও চ্যাপ্টার 11 আপনাকে বাধ্যতামূলক শিখতে হবে, বাধ্যতামূলক শিখতেই হবে। এর কারণ হলো এমনও হতে পারে এই চ্যাপ্টার 3-র একটা গিয়া এখানে যে কোনো এক জায়গায় ঢুকলো, আর একটা গিয়া মানে 2 জোড়ার ভিতরে 2টা ঢুকতে পারে, 2 জোড়ার ভিতরে 2টা প্রশ্ন ঢুকতে পারে। সেই জন্য চ্যাপ্টারের নাম উল্লেখ করেন, চ্যাপ্টারের নাম উল্লেখ করছি তো, চ্যাপ্টারের নাম উল্লেখ করলে ভালো হয়। আচ্ছা, আপনার মেসেজ দেখার আগে কিন্তু আমি উল্লেখ করে ফেলছি। অন্তত স্যার এই বিভাগটা খুব কঠিন স্যার, আমি আগে বলছি এই বিভাগ কঠিন না, এই বিভাগ হলো বড়। আসলে এই বিভাগের প্রশ্নগুলো আপনার অনার্স লেভেলের বেসিক অধ্যায়, এই বিভাগটা বড়, কঠিন না। আমি আপনাকে এই কথাটা বলবো। যেমন আমি যদি 17-এর প্রশ্নটা দেখি, এখানে 13 নম্বরে যে প্রশ্নটা আসছে, কতে 2টা প্রশ্ন দিছে, একটা দিছে নির্দিষ্ট ইন্টিগ্রাল, একটা দিছে অনির্দিষ্ট ইন্টিগ্রাল, 2.5 মার্ক। খতে দিছে কিন্তু অর্ডিনারি, তাহলে 14তে দিছে, একটাতে দিছে ক্ষেত্রফল। ওরে বাবা, অঙ্ক কিন্তু ছোট ছোট, মার্ক কমিয়ে কিন্তু অঙ্ক অনেকগুলো আসছে। ক্ষেত্রফল নির্ণয় এসএসসি লেভেলের একটা অঙ্ক দিছে 5 মার্ক, সমাধান করো, অর্ডিনারি দিছে 5 মার্ক। তাহলে 13 মানে যে প্রশ্নটা এখানে আসছিল, কতে দিছে অনির্দিষ্ট ইন্টিগ্রাল, খতে দিছে নির্দিষ্ট ইন্টিগ্রাল। প্রশ্ন কিন্তু মাত্র একটা, 2.5 করে। আর খতে দিছে অর্ডিনারি চ্যাপ্টার 3 থেকে একটা। আবার 14 নম্বর প্রশ্নে কতে দিছে ক্ষেত্রফল, খতে দিছে আপনার ওই যে 11 নম্বর অধ্যায় থেকে। এখন কথা হলো, প্রশ্ন কিন্তু সবগুলো সহজ মানের আসছে, প্রশ্ন কঠিন আসে না। প্রশ্ন কিন্তু কখনো কঠিন আসবেও না, আপনার বছরও কঠিন আসবে না। একটা কথা মনে রাখেন, প্রস্তুতি অনেক দেখা যায় কিন্তু প্রশ্ন দেখবেন সহজ, পড়া অনেক কিন্তু প্রশ্ন সহজ। তাহলে এখন ইন্টিগ্রেশনের কিন্তু যারা ঝুঁকি নিতে চান, আমি তাদের জন্য বলতেছি, আবার বলতেছি, রিপিট করতেছি কথা, যারা ঝুঁকি নিতে চান তারা যদি মনে করেন যে এই ক্যালকুলাসের আপনার সমাকলন, নির্দিষ্ট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট ইন্টিগ্রাল আপনার কাছে বেশি মনে হয়, তাহলে আপনি এই অর্ডিনারি শিখেন আর ক্ষেত্রফলটা শিখেন। অর্ডিনারি চ্যাপ্টারগুলো তো এমনিতেও আমাদের স্কুল পর্যায়ে তো বাধ্যতামূলক, এটা তো একবার এখানে আপনার 10 মিনিটের লেখাপড়া। এই চ্যাপ্টার 1-এ, চ্যাপ্টার 3 তো আমরা অনেক আগে থেকে প্র্যাকটিস করতেছি। এখানে ধ্রুবক সহগ বিশিষ্ট, এখানে অল্প কয়েকটা অঙ্ক, শুধু অঙ্ক আছে বেশি এখানে। তাহলে আপনি অর্ডিনারিটা ভালো করে শিখেন, ক্ষেত্রফল নির্ণয়টা ভালো করে শিখেন। যারা ঝুঁকি নিতে চান আমি তাদের জন্য বলতেছি। আর সবার উদ্দেশ্য তো আমি কথা বলে ফেলছি। এই হলো আমার বোর্ডে আপনি দেখতেছেন, এটা আপনার ইউনিট 7। এই গেল আমাদের 70 মার্কের আলোচনা। এখন আমরা চলে যাব আমাদের নতুন সংযুক্ত, অর্থাৎ 17তম থেকে যে নতুন 17তম থেকে যে আমাদের নতুন 3টা ইউনিট সংযুক্ত হয়েছিল, 3টা বইয়ের, যদিও নাম 3টা ইউনিট, একদম পুরো 3টা বই সংযুক্ত করে দিছে। তো এবার আমরা চলে যাব সেই 3টা ইউনিটে। আরেকজনে বলছি কি সৈকত আল হাসান দিলে ভালো হয়, স্কুলেরটা দিলে ভালো হয়। স্কুলের আমরা লাইভ ক্লাস নিয়েছি, আপনি আমার লাইভ শেষ হলে আমার এই যে ফেসবুক পেজে দেখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলেও এটার ক্লাস আছে। স্কুল পর্যায়েরটা আমি দিয়ে দিয়েছি, সম্ভব হলে আমি আপনাকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, আর আপনি খুঁজলেও পাবেন। এটা বাদ দিলে কি হবে স্যার?
এটা বাদ দিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ ইউনিট কিভাবে বাদ দিবেন? পূর্ণাঙ্গ ইউনিট বাদ দিলে তো আপনার 10 মার্ক ছুটে যাবে। আপনি কিছু কলা কৌশল অবলম্বন করতে পারেন। পূর্ণাঙ্গ বাদ দিলে তো আপনি ঘরে থাকতেই, দেখেন আমি আপনাকে বলি, আপনি ঘরে থাকতেই যদি 10 মার্ক ছেড়ে দিলেন, তাহলে আপনার পরীক্ষার হলে গেলে আর 10 মার্ক গেলে আপনার 20 মার্ক গেল, এরপরে খাতার মধ্যে 10 মার্ক ভুল হলো, তো আপনার তো মার্ক এমনি শেষ। আপনি মরার আগে মরে যাবেন না। আপনি চেষ্টা করেন আর্ন করার জন্য, বিভিন্ন সিস্টেমে আপনি 100 মার্ক ক্যারি করার চেষ্টা করেন। ক্যারি করবেন, চেষ্টা না করবেন, আপনার 100 পাবেন না। কিন্তু আগে থেকে যদি বাদ দিয়ে দেন, তাহলে যেমন ক্ষেত্রফল নির্ণয় তো আর কঠিন না, 2-4টা নিয়মের অঙ্ক করলে তো হয়ে যায়। ফোলার কার্টেসীয়, আপনার প্রবলেম হলে কয়েকটা অঙ্ক ছেড়ে দেন, ওইভাবে প্রস্তুতি নেন। কিন্তু একটা ইউনিট পুরো বাদ দিয়ে দিলে তো ঝুঁকি আছে, কারণ প্রতি ইউনিট মানেই তো 10 মার্ক, তাই না? আর এক একটা মার্ক তো আপনার দেখবেন জীবনে কিভাবে কাজ করে। আচ্ছা স্যার, আপনি ধন্যবাদ আনিসুর রহমান স্যার। ক্যালকুলেটর ব্যবহার করতে অনেক সেন্টার এই দেয় না, কি করা যায়? অনেক সেন্টার, এটা গতবারের প্রবলেম ছিল, এইবারের কি হবে সেটা আমরা জানি না। আর ক্যালকুলেটর প্রয়োগ, ক্যালকুলেটর ব্যবহার সম্পর্কে, ক্যালকুলেটর বিষয়ে আপনি কি করবেন, কি পদক্ষেপ নেবেন, এই বিষয়ে আমার এমটিবিএল ইউটিউব চ্যানেলে আমি সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। আপনারা প্রয়োজনে ওখানে গিয়ে দেখবেন, লিখবেন যে ক্যালকুলেটর শিক্ষক নিবন্ধন পরীক্ষা ক্যালকুলেটর ব্যবহার সম্পর্কে জানতে চাই, সাথে আমার চ্যানেলের নাম লিখবেন এমটিবিএল। আমার যে কোনো ভিডিও খুঁজতে চাইলে সাথে এমটিবিএল শব্দটা যুক্ত করে দিবেন, দেখবেন 1 নম্বর আমার ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো ক্যালকুলেটর প্রসঙ্গে এখন কথা বললে আমার ভিডিওটা বড় হয়ে যাবে। ব্যবহার করতে দিলে সবাইকে দিবে, না দিলে কাউকে দিবে না। আমার একটা বিশ্বাস এইবার দিবে, কারণ গতবার যারা দেয় নাই এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। আর এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। যদি ক্যালকুলেটর ব্যবহার, ধরেন লন 3/2 বা লন একটা মান, এখন আপনাকে ক্যালকুলেটর না দিলে যেমন আপনি পারবেন না, আপনার সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাটা দিতেছে কেউই পারবে না। সবাই রেজাল্টটা ওই জায়গায় রেখে আসবে, আপনি ওই জায়গায় রেখে চলে আসবেন। আমাকে একজনে দেখালো যে স্যার এখানে আসছে, এখন আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো? আপনি যেই জায়গায় ক্যালকুলেটর ছাড়া যেহেতু পারবেন না, যেখানে রেজাল্ট আসছে এখানে রেখে দিয়ে আসেন। তবে এটা সব অঙ্ক করলে সম্ভব না। যেমন নিউমেরিক্যাল অ্যানালাইসিস আপনি কাজটা করতে পারবেন না, শুধুমাত্র নিউমেরিক্যাল অ্যানালাইসিসে ক্যালকুলেটর দিতেই হবে, এটা আমরা সবাই জানি। তো কিছু কিছু আছে অঙ্ক আপনার লন একটা পর্যায়ে রেজাল্ট আসছে, আপনি ওখানে রেখে দিয়ে চলে আসেন, কারণ আপনাকে না দিলে কাউকে তো দিল না। তো এটা যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাহলে সবার জন্য একই। আর অনেক কোথাও দিছে কোথাও দেয় না, এটা হয়ে যাবে আবার জুলুম। তো সেটা যাতে না হয়, কেন সেই অবস্থা, সেই পরিস্থিতি আপনি কিভাবে ট্যাকেল দিবেন, এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আপনি সার্চ করে খুঁজে নেবেন। এই বিষয়ে কথা বললে ওই ভিডিওর পিছনে আমি 20 মিনিট টাইম দিয়েছি, তাহলে এখনো আবার 20 মিনিট দিতে হবে। আমি চাই না এখন আপনাদের নির্দিষ্ট টপিক্সের বাইরে কথা বলে সময় নষ্ট করতে। আপনারা ওখান থেকে দেখেন। আমাদের রাজশাহী দেয়নি, হ্যাঁ এটা তো আমি বলেছি দেয় নাই, কিন্তু যদি কিভাবে দেয়, আপনি কিভাবে ক্যালকুলেটরটা কক্ষ পরিদর্শক স্যারদের থেকে উদ্ধার করবেন বুঝিয়ে, সেই প্রসঙ্গে আমি একটা ভিডিও দিয়েছি। আপনি সেই ভিডিওটা দেখে নেবেন। আমার ফেসবুক পেজে আছে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দ্রুত খুঁজে পাবেন আর কি। যে কোনো কিছু জানতে চান তার সাথে এমটিবিএল লিখে দিবেন, তাহলে আমারটা পাবেন। আর এখানে আমি কোনো ওই যে কমার্শিয়াল কোনো প্রতিষ্ঠান নয় যে হাবিজাবি কথা বলে আপনার ভিডিওটা অনেক লং করে বিষয়টা, তা নয়। আমার ওখানে আপনি পাবেন আলোচনার মূল চুম্বক অংশ, যেটা আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত রিলেটেড কথাবার্তা পাবেন। বাহুল্যবর্জিত কোনো কিছু আপনি ওখানে পাবেন না। এবার আসেন আমাদের ইউনিট 8 রাজশাহী সিটি কলেজে। আচ্ছা, তাসপিয়া পারভেজ ধন্যবাদ। সোনিয়া ইসলাম আপনার কথার আনসার দিয়েছি। আব্দুল সোবান আপনাকেও ধন্যবাদ। এবার আসেন আমাদের ইউনিট 8 পটান নিয়ে কিন্তু অনেকের ভিতরে অনেক রকমের কথাবার্তা আছে। আমি চেষ্টা করব সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য সংক্ষেপে। রিমা অনেক অনেক ধন্যবাদ উৎসাহমূলক একটা কমেন্টস করার জন্য। ইউনিট 8 ঝ। এখানে আছে হলো আপনার অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট। 2 নম্বরে আছে সিরিজ প্রোগ্রাম। আমি আগে কিন্তু সম্পূর্ণ ইংলিশ ভার্সনেই পড়াতাম, কথা বলতাম। এখন এগুলো নিয়ে কাজ করতে করতে আমি এখন বাংলা ভার্সনে সব পারি। আচ্ছা, যে কথাটা আমি বলবো, এই পটানের সিলেবাসটা আমাদের
স্পষ্ট করে কিন্তু ক্লিয়ার করা নাই যে কি পড়তে হবে কি পড়তে হবে না, শুধু একটা হিন্ট দেওয়া আছে ফ্লো চার্ট, অ্যালগোরিদম আর প্রোগ্রামিং, এই টাইপের একটু সিলেবাসে হিন্ট দিয়ে দিয়েছে। এত ইম্পর্ট্যান্ট একটা ডিপার্টমেন্ট। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে কিন্তু ক খ নাই। 2টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 10 মার্ক। আমি আপনাদেরকে একটা কথা আমার এখন মনে পড়ছে, 17তমতে আমার যে সকল স্টুডেন্ট এই নতুন 3টে ইউনিটকে গুরুত্ব দেয় নাই তারা বেশিরভাগে বাদ পড়েছে। জানি না তাদের মধ্যে কেউ এখন লাইভে আছে কিনা বা পরে দেখবে কিনা। যদি থাকেন আমার সাথে একমত আছেন কি না আছেন অবশ্যই পরে হলেও কমেন্ট করে জানাবেন। অনেকে এই 3টে ডিপার্টমেন্টকে গুরুত্ব দেয় নাই বিদায়, কিন্তু এই 3টে ডিপার্টমেন্টের প্রশ্ন খুবই সহজ আসছে এবং সামনেও সহজ আসবে। এই নতুন যুক্ত হওয়া জিনিস সবসময় সহজ করে। তো এখানে আপনার 2টা প্রশ্ন থাকবে, যে কোনো একটা টাস্ক করলে আপনার 10 মার্ক। আরও 2টা কথা বলবো, আপনারা অন্যভাবে নেবেন না। এটা পঠানটা মূলত কম্পিউটারের ভাষা। দেখবেন এক একটা বইয়ে এক এক রকম লিখে রেখেছে। বিদেশি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লিখছে। আমাদের বিভিন্ন বাংলাদেশের যে প্রকাশনা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লিখছে। এখন আমাদের যে স্যাররা খাতা কাটবেন তারা কয়টা কোন বইয়ের কয়টা নিয়ম অবগত আছে, অনেক ক্ষেত্রে কিন্তু অবগত থাকার সম্ভাবনা সুযোগ কম থাকে। সব বই, যেমন আমি কয়টা বই এবার দেখছি জীবনে, আমি সম সিরিজের বইটা নিয়ে যখন স্টাডি করছিলাম, সম সিরিজ আর আউটলাইন বইটা পড়ছিলাম। এখন বাংলাদেশে 2টা রাইটারের বই দেখি, বাস আমি দেখতেছি 3 জায়গায় 3 রকম লিখে রাখছে। এখন কেউ বলে স্যার বড় হাতের লিখবো না মেজু হাতের লিখবো না ছোট হাতের লিখবো, না কি স্যার এখানে কমা দিছে ওখানে দেয় নাই, কোথাও প্রিন্ট দিছে প্রিন্ট লিখছে কোথাও রাইট লিখছে, আমি কি লিখবো? তো আপনার ওই মুহূর্তে আপনার পরীক্ষার হলে আপনার মানে শিখার অনুভূতি থেকে আপনি কোনো রকম গছিয়ে গাছিয়ে প্রোগ্রামটা লিখে দিবেন। আর অ্যালগোরিদম তো আপনি এলোমেলো কিছু লিখতে পারবেন না। অ্যালগোরিদম মানেই তো ধারাবাহিকভাবে এক লাইনের পর এক লাইন, এক লাইনের পর এক লাইন। ফ্লোচার্ট ওই অ্যালগোরিদমে যেভাবে আছে প্রোগ্রাম ওইভাবে আপনার ফ্লোচার্টটা লিখবেন। কিন্তু প্রোগ্রামিংটা এজন্য এই অঙ্ক কোনোভাবে রেখে দিয়ে আসবেন না, যা পারেন গুছিয়ে গাছিয়ে প্রোগ্রামটা লিখে দিয়ে আসবেন। 10টা মার্ক কিন্তু 3টে পার্ট। একটা হলো আপনার ফ্লোচার্ট, প্রথমে হলো অ্যালগোরিদম, তারপরে হলো ফ্লোচার্ট, তারপরে হলো প্রোগ্রাম। 3টা পার্ট মিলে 10 মার্ক। এখন যে কোনো একটা প্রশ্ন, এখন আপনাকে আমি বলবো আরেকজন আবার আরেকটা কথা আছে, স্যার পুরো প্রশ্ন আমি বাংলা ভাষণ লিখলাম, পটান কি ইংরেজিতে লিখলে হবে? আরে বাবারে, পটান হলো কম্পিউটার ভাষা, পটানের ভাষাটাই তো ইংরেজি। উনি বাংলা বলছি তো কিছু জানেই না, পটানে তুমি বাংলায় ঢুকাও। এটা তো মূলত আমরা যে খাতায় যে প্রোগ্রামটা লিখি এটা তো মূলত আসলে আমি কম্পিউটারের ইনপুট করতেছি, আমি কিবোর্ড দিয়ে লিখতেছি। তুমি যেটা খাতা লিখতেছো ভাবতেছো, আসলে তো আমরা বুঝানোর স্বার্থে আমরা অ্যানালগ পাবলিক বিদায় না আমি তোমার এইভাবে পড়াইলাম। মূলত তো আমরা ডাটাটা কম্পিউটারের ওই যে পটান প্রোগ্রামে ইনপুট করতেছি। তো সে কি বাংলা বুঝে না। সেই জন্য পটানের ভাষাটাই এলো আপনি হয়তো হ্যাঁ সর্বোচ্চ আপনি যদি বাংলায় আনসার করেন, কোনো ডেফিনেশন আসলে খুচরা খাচরি ওইটা আপনি বাংলায় করতে লিখলেন। মূল প্রোগ্রামটা তো আপনার ভাষাটাই ইংরেজি। আর ওই যে অ্যালগোরিদমটা, হ্যাঁ আমি এত থেকে নিয়েছি, এখানে শুরু করেছি, এখানে শেষ করেছি, এখানে আমি প্রিন্ট করেছি, এই কথাগুলো তো ইংলিশ থেকে বাংলা লেখা যায়, বাংলা থেকে ইংলিশ লেখা যায়, ইটস নাথিং। কিন্তু কিছু লোক আছে এটা নিয়ে এত প্যারেশান, হায় হায় হায়, তারা আসলের থেকে নকল নিয়ে বেশি পারাপারি, পড়ার থেকে খাজনার থেকে তাদের বাজনাটা বেশি, যে আমি কি এটা ইংরেজিতে টাচ করব না বাংলায় টাচ করব। এইসব প্যারেশানি নেবেন না। পটানের ইংরেজি বাংলা একই, খুব একটা তফাৎ নাই। পটানের প্রোগ্রাম তো ইংলিশেই লিখতে হয়, বাংলায় আপনি কি লিখবেন? আপনি বাংলা ভাষানো বই দেখেন, প্রোগ্রাম ইংরেজিতেই লিখে রাখছে। তো এই কথাগুলো আপনি মেনে চলবেন। এই প্রোগ্রামের আমি কিন্তু অন স্ক্রিন বিনা আমি আপনাকে সব কথা বলতে পারতেছি না। আপনি এই প্রোগ্রামটা যা পারেন লিখে দিয়ে আসবেন, বাদ দিবেন না, টাচ করে আসবেন, সুন্দর করে টাচ করে আসবেন, আপনার মতো করে আপনি যেভাবে শিখছেন ওই অভিজ্ঞতার লোকে লিখে চলে আসবেন। ঠিক আছে? সব কথা বললাম না, সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। আচ্ছা, তো এখন বলেন এবার সিলেবাস নিয়ে কথা বলি। এটা অ্যালগোরিদম ফ্লোচার্ট হলো আমাদের চ্যাপ্টার 5। এখানে আপনি শুধু এনইউটা ফলো করেন। এনইউ আমার কিন্তু এই মুহূর্তে একটা প্রোগ্রামের কথা মনে পড়ে, আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হয় না। 2টা প্রোগ্রাম আপনারা একটু নোট করেন। এই মুহূর্তে আমার 2টা অঙ্কের কথা মনে আছে। ওই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর মূলসমূহ, এর যে মূল নির্ণয়ের একটা প্রোগ্রাম আছে, খুব ইম্পর্টেন্ট। আর ওই যে অধিবর্ষের একটা লিফ ইয়ার এরকম আর এটা নিয়ে একটা প্রোগ্রাম আছে। এই 2টা প্রোগ্রামকে খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটা নোট রাখতে পারেন। আমার কাছে মনে হয়, মনে টানে, আমি বুঝতেছি না, এই 2টার একটা প্রশ্ন আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট মনে হয় এটা। গত বছরও
আমি এটাকে টার্গেট করছিলাম। গত বছর যেহেতু আসে না, গত বছর দিয়েছি সিম্পল মানের প্রশ্ন, সরাসরি সম্ভবত যোগ করা না কি করা, যে ইন্টিজার পূর্ণ সংখ্যার ও প্রাইম নাম্বার এই টাইপের প্রশ্নগুলা, এই তিনটা প্রোগ্রামকে বেশি গুরুত্ব দিবেন। এই প্রশ্নটা এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার প্রমাণটা, এটার প্রোগ্রামটা এক একটা প্রোগ্রামিং আমাদের সমাধান আবার কয়েকটা পদ্ধতি আছে, কোনো এক এক জায়গায় ওই যে আমাদের স্টেটমেন্ট অনুযায়ী এক এক জায়গায় এক এক স্টেটমেন্টে করছে। তো আপনার পরীক্ষায় কিন্তু কোন স্টেটমেন্টে করতে হবে এমন কোনো সমস্যা নাই। আমি আপনাকে একটা পরামর্শ দিই, প্রোগ্রামটা আপনার যে ভাষাটা ভালো লাগে এরকম একটা ভাষা আয়ত্ত করেন। একই অঙ্ক 4-5 নিবে আপনার, না পারলেও চলবে। বইয়ের মধ্যে কিন্তু ওই অধ্যায় ভেদে এক এক এক্সাম্পল এক এক জায়গায় এক একভাবে করছে। তো আপনার কাজ হলো একটা সিস্টেম আপনাকে লিখে আসতে হবে। তাহলে এটা আপনি শুধু এনইউটা ফলো করেন, এনইউটা ফলো করলে আপনি পেয়ে যাবেন, দেখবেন এইগুলা সব আছে, এটা আছে, লিফ ইয়ার আছে, প্রাইম নাম্বারটা আছে। তারপরে এটা হলো আপনার চ্যাপ্টার 7, এখানে আপনার 2-3টা অঙ্ক আছে, তাও শুধু এনইউ ফলো করেন, সিরিজ সিম্পল প্রোগ্রাম, এখানে আপনার শুধু এনইউ ফলো করেন। তাহলে মুদ্রা কথা হলো, আমি আপনাকে পঠান সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট কথা বলে ফেলেছি, যে অনেক কথা এখানে অন স্ক্রিনে বলা যায় না, তাও বলে ফেলছি। এরপরে আপনাকে বলছি এই 3টা চ্যাপ্টারের আপনি শুধু এনইউর প্রশ্ন ফলো করেন, আর 3টা হট কেক আমি আপনাকে দিয়ে দিছি, এই এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, লিফ ইয়ার, প্রাইম নাম্বার, এগুলো আপনি একটু ভালোভাবে করেন। তাহলে এগুলা রিলেটেড আপনার কিন্তু ফ্লো চার্ট আছে, অ্যালগোরিদম আছে। তো কারণ একটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এরকম 10 মার্ক করে, এই জন্য যেখানে আসবে সবে আসবে। তো এই যে এখানে ফ্যাক্টোরিয়াল একজনে বলছে ক্লাস পাই নাই, ফ্যাক্টোরিয়াল প্রশ্ন এবার আসছে। আর আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে আমার এখানে ক্লাস আছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। আমার যে ফেড করছে ফ্যাক্টোরিয়ালের ক্লাস ছিল, আপনি হয়তো 10-2 ক্লাস করছেন, আপনি পান নাই, কিন্তু ফ্যাক্টোরিয়ালের প্রশ্ন তো আমি করাইছি। ফ্যাক্টোরিয়ালটা ইম্পর্টেন্ট আছে। আর এবার তো সম্ভবত ফ্যাক্টোরিয়ালের একটা প্রশ্ন আসছিল কিনা, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল একটা প্রশ্ন তো অলরেডি 17তে এসেছে, আর আমার ক্লাসও ছিল। আর ফ্যাক্টোরিয়ালের এটা এমনি তো 17তম তো আমি সমাধান দিব, সমস্যা নাই, খাতা পূরণ করে দিয়ে আসবো। বাকের ভাইয়ের মতোই বলে ফেলছে। আচ্ছা, বাকের ভাই আমার মনের কথা বুঝে ফেলছে। আচ্ছা আচ্ছা অপরিচিতা, পটান নিয়ে খুব সমস্যা আছে, পটান নিয়ে আমার কথাগুলো আশা করে খেয়াল করবেন। যে বিভাগে 3টা চ্যাপ্টার আছে ওইগুলোতে একটা চ্যাপ্টার বাদ দেওয়া যাবে, হ্যাঁ বাদ দিতে পারেন। তাহলে আপনি যদি বাদ দিতে চান, এখানে আসলে ওই যে এই যে সিরিজ প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রাম, হ্যাঁ এই সিরিজের মধ্যে কয়েকটা নিয়ম আছে, এগুলো আসলে ঘুরি ফিরি আমি বলবো এই দুইটা একই চ্যাপ্টার, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, এই সিরিজ প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রাম, ঘুরি ফিরি এগুলো একই চ্যাপ্টার, এটা যার নাম দিয়েছে দুইটা আর কি। আপনার আসলে এগুলি চ্যাপ্টার একটাই। আমি সামান্য বুঝি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারছি না। আচ্ছা, আহমেদ আসবি, ধন্যবাদ। পঠান নিয়ে অনেক প্রবলেম আছে বলছি আপনার কথা, কমন ফেলে কঠিন পঠানে ফ্যাক্টরিয়াল নিয়ে ক্লাস পাই না। আচ্ছা, এই কথাটা আমি বলছি। সুন্দর টেকনিক, কিছু কথা বুঝে নিতে হয়, খাতা পূরণ করে দিয়ে আসবো, আর বেশি বললেন না। আবার অনেক এক গ্রুপ আছে এখান থেকে কিন্তু এই কমেন্টগুলো স্ক্রিনশট নিবে, কিন্তু আবার ফ্লো চার্টের কথা উল্লেখ না থাকলে কি দিতে হবে? ফ্লো চার্ট উল্লেখ না থাকলে দিবেন কি জন্য? হায় হায়, প্রশ্ন যেটা বলেন আপনি অতিরিক্ত করতে যাবেন কি জন্য? এনেও কি বুঝে নাই? আরে আল্লাহ, ন্যাশনাল ইউনিভার্সিটি, এনেও বুঝে নাই। আচ্ছা, আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে ফাঁকে ফাঁকে। আমার কিন্তু ইউনিট 80 মার্ক নিয়ে কথা বলা শেষ, তবে পঠানে কিন্তু কমন প্রশ্ন আসবে এবার, আমার একটা বিশ্বাস। গতবার ওই যে ফ্যাক্টরিয়ালের প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন ছিল, ফ্যাক্টরিয়ালের যে প্রশ্নটা আসছিল কমন প্রশ্ন আসছে, এখানেও কিন্তু কমন প্রশ্ন আসবে। আর এই ফাঁকে একটু আমার বিজ্ঞাপন দিয়ে নিই, এখন যারা শেষ পর্যায়ে প্রস্তুতি নিতেছেন তারা যদি আপনার এই যে 10টা ইউনিটের যে কোনো 2টা ইউনিটের ক্লাস আমার কাছে এখন করার সুযোগ রয়েছে, দুইটা করে ইউনিট আপনার, মানে আমি এখন শেষ সময়ে আইসা যার যে ইউনিটের সমস্যা সেই ইউনিট রিলেটেড ক্লাস দিতেছি বা ক্লাস করাচ্ছি, এরকম সুযোগ আমি রেখে দিয়েছি। অর্থাৎ আপনার যে কোনো কমপক্ষে 2টা ইউনিট, আর স্কুল পর্যায়ে এরকম 4টা বিভাগের যে কোনো একটা বিভাগের ক্লাস করার সুযোগ রেখেছি। তো চাইলে আপনি আপনার একান্ত প্রয়োজন হলে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এই আমার বিজ্ঞাপন দেওয়া শেষ। আর আরেকটা বিজ্ঞাপন দিচ্ছি, আর 10 সেকেন্ড। আমাদের 19তম লিখিত গণিত স্কুল এবং কলেজ পর্যায়ের প্রথম বেসে অ্যাডমিশন অনেক আগে শুরু করেছি, একটা ক্লাস নিয়ে ক্লাস অফ রাখছি। অর্থাৎ প্রথম বেসে 19তম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রথম বেসে অ্যাডমিশন নিচ্ছি। একটা ক্লাস হয়েছে, যারা অ্যাডমিশন নেবে ওই ক্লাসটি পাবে। অর্থাৎ আমরা
খুব জোরে সোরে শিক্ষক নিবন্ধন এই আমাদের 18 পরীক্ষা যেদিন শেষ তার 2-3 দিন পরে আমরা জোরে সোরে আমাদের 19তম প্রথম বেচের ক্লাস শুরু করব। তো যারা ধীরে স্থিরে ঠান্ডা মাথায় এবার যা নিছেন ঠান্ডা মাথায় যদি পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কথা বলা শেষ, আমার বিজ্ঞাপন দেওয়া শেষ, আমি চলে যাচ্ছি ইউনিট 9-এ। এই ইউনিট 9 এটা কিন্তু আবার মোটামুটি ভালো আছে। ইউনিট 9 ছোটোখাটো একটা ইউনিট, এটা কিন্তু আপনার সুবিধা সহজ আছে। এটা হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কিন্তু এখানে ওই যে ক্যালকুলেটারের জ্বালায় অনেকে জ্বলতেছে। নিউমেরিক্যাল জব বিভাগ এটা। এখানেও আপনার এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস আপনার একটা প্রশ্ন আনসার করলে 10 মার্ক। ওই যে আপনি কষ্ট করে ক্যালকুলেটর টিপবেন না, এই যে ক্যালকুলেটর টিপতে আপনি দেখবেন মহাপণ্ডিত হয়ে যাবেন, ক্যালকুলেটারে এমন এক্সপার্ট হবেন। দেখেন পরীক্ষার হলে টিপের লগে যাতে আপনার ওই যে ক্যালকুলেটারের বাটন অন্যদিকে চলে না যায়। আবার আপনি এত বেশি ক্যালকুলেটার ব্যবহার করলেন, পরীক্ষার হলে ধরেন গেলেন, যেতে যেতে আপনার ব্যাটারি শেষ হয়ে গেল, এরকম করেন না। আবার দেখেন ক্যালকুলেটার স্যাগ রাখেন যে ব্যাটারি ঠিক আছে কিনা, চার্জ ঠিক আছে কিনা, বাটনে কাজ করে কিনা, কারণ এখন তো আপনারা অনেক বেশি ব্যবহার করবেন এখানে আসলে ক্যালকুলেটার। আবার পরীক্ষার হলে যাইতে অন্য মানুষের ক্যালকুলেটার নিয়ে গেলে যদি এটা ফালাই দেয় তখন কিন্তু জরিমানা দিতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, ক্যালকুলেটরটা নিজের নেওয়ার চেষ্টা করবেন। আর কারণ অন্যের পুরান ক্যালকুলেটর নিয়ে আপনার নতুন ক্যালকুলেটর কিনে দিতে হবে পরবর্তীতে, যদি এরকম ঘটনা ঘটে আর কি। আশা করি ঘটবে না, এবার ক্যালকুলেটর আপনাকে ব্যবহার করতে দিবে, আমি আশাবাদী। অতএব নো টেনশন, আপনার লেখাপড়া করা যা হওয়ার সম্মত হবে। এখানে এই মাত্র 2টা অধ্যায়, সলিউশন অফ ওয়ান ভেরিয়েবল, চ্যাপ্টার 2, সলিউশন অফ ওয়ান ভেরিয়েবল। এইখানে এসে অনেকে আবার বলবে যে আপনি তো এতদিন যা পড়াইলেন বাংলা ভার্সন, এখন তো আবার ইংরেজি ভার্সন শুরু করছেন। আমাদের যে অঙ্ক যা ক্যালকুলেশন, এখানে শুধু বাংলার ইংরেজি কি উই নো, মানে আমরা জানি, গিভেন দ্যাট দেওয়া আছে, প্রুফ, এই 2-4টা কথাবার্তা, অন্তঃপাতন, এক্সট্রাপোলেশন, ইন্টারপোলেশন, এই 2-4টা ইংরেজি বাংলা, তেমন ভাষণগত কোনো জটিলতা নাই। এজন্য এগুলো নিয়ে কেউ প্যারা নেবেন না। এখানে হলো আপনার চ্যাপ্টার 2, আপনি শুধু এনইউ করেন, এনইউ প্লাস তার অনুরূপ করেন, এনইউ প্লাস অনুরূপ করেন। আর ইন্টারপোলেশন, এটা হলো চ্যাপ্টার 3। এখানেও আপনি এনইউ প্লাস অনুরূপ করেন আর 17 সালের প্রশ্ন ফলো করতে পারেন, মানে কি যেভাবে আসছে আপনি ওটা একটু খেয়াল করতে পারেন। আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটা মেথড আছে, বাইসেকশন মেথড, ফলস মেথড, নিউটন রাপশন মেথড। বাইসেকশন মেথড সততা আসছে, তাহলে আপনি বাকি রুলসগুলোকে একটু খেয়াল করেন, বেশি ফলো করেন। মানে যারা একটু বাদ দিতে চান তাদেরকে আমি বলবো এই আপনি 2টা চ্যাপ্টারে যে কোনো একটা করতে পারেন, 2টা চ্যাপ্টারে যে কোনো একটা করতে পারেন, সলিউশন অফ ওয়ান ভেরিয়েবল অথবা আপনার ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনের ভিতরে এক্সট্রাপোলেশন আছে, অন্তঃপাতন, আরেকটা কি যেন আছে, মানে 2টা ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন। তো এর ভিতরে আপনি হয় এটা করেন, নয় এটা করেন। আর যারা বলেন যে আমি ঝুঁকি নিতে চাই না, আমার পটানে তো এমনিও আমি কম বুঝি, আমি এটা ভালো বুঝি, তাহলে আপনি ঝুঁকি নিতে না চাইলে 2টা করেন। তবে আপনি এখানে শুধু ন্যাশনালের প্রশ্ন পড়লে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা 7 কলেজের বিগত সালের প্রশ্ন এবং তার অনুরূপ, ওই বিগত সালের প্রশ্নের ভিতরেই অনেক প্রশ্ন, অনুরূপ যদি চান অনুরূপ কয়েকটা দেখে যাবেন। মূলত এখানে আপনার নিয়মটা শিখে হলো মেইন, নিয়মটা শিখবেন, আপনার আশা করি কমন পড়ে যাবে। আর এখানে কোনো ক খ নাই, আপনার এখানে 2টা প্রশ্ন আসবে 10 করে। তো আপনি শুধু এই বিগত সালটা ফলো করেন। এখন আপনি যদি বলেন আমি আপনাকে সাজেশন দিই, আমি বিগত সালের প্রশ্ন এগুলো একটা পৃষ্ঠায় না কাগজ একটা দিলে আপনার কাছে একটা সাজেশন মনে হয়ে যাবে। আমি তো আপনাকে বলতেছি সরাসরি ওই যে বিগত সালেরটা আসবে এমন গ্যারান্টি আমি দিই না, আমি বলতেছি অনুরূপ আসবে। তাহলে সরাসরি সাজেশন ফলো না করে দেখেন আপনার লাইফ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আরেকজনের রংসটা একটা সাজেশনে আপনি বিশ্বাস করে পরীক্ষার হলে গিয়ে যদি কোনোভাবে আপনি যেন হতাশ হন, তাহলে আপনার এই পুরো 1-1.5 বছরের প্রস্তুতি, সারা জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য নিজের বুঝে ক্ষতিগ্রস্ত হলেও মনের মধ্যে একটা আত্মতৃপ্তি থাকবে। এই জন্য আমি আপনাদেরকে এমনভাবে সাজেশনটা দিতেছি, আমি আসলে আপনাদেরকে মূলত পরামর্শমূলক সাজেশন দিতেছি, সরাসরি কোনো সাজেশন দিতেছি না। যার যেই রকম দরকার সে সেইভাবে সাজেশন সাজিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? তো এই জন্য মানে সাজেশন
সরাসরি আপনাকে চাকরির এই বিশাল পরীক্ষায় আপনাকে কেউ একটা সাজেশন দিয়ে দিবে, আপনার সব কমন পড়ে যাবে, এমনটা বাবা ঠিক হবে না। তবে আমি বলবো প্রশ্নপত্র অনেক সহজ হবে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত ভরসা দিতে পারি আমার অভিজ্ঞতার আলোকে। তাহলে ইউনিট 9 নিয়ে আমার বলা শেষ। এবার আসেন সর্বশেষ ইউনিট 10। ইউনিট 10-এ আবার ইউনিট 10টা একটু বড় আছে। ইউনিট 10 হলো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং। 7 কলেজে বর্তমানে সাবজেক্টটাকে নাম দিয়েছে অপটিমাইজেশন। আচ্ছা, একজনে বলছে অনার্সের আসা প্রশ্ন। হ্যাঁ, অনার্সে আসা প্রশ্ন, বিএসসিতে যদি এটা বিএসসিতে আসে বিএসসির প্রশ্ন পড়ান আমার কাছে ভালো লাগে, ধন্যবাদ। আচ্ছা, 2টা ক্যালকুলেটর নেওয়া যাবে? 2টা ক্যালকুলেটর আপনি কি করবেন? নর্মাল ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর নেবেন, অসুবিধা কি? উপপাদ্যগুলো কি পড়তে হবে? যেগুলো বিগত বছর এসেছে অবশ্যই পড়তে হবে। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার আগে 2টা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। শুধু বিগত সাল কমপ্লিট করে গেলে আনুমানিক কত কমন আসতে পারে এবং আনুমানিক কত মার্ক রিটেন পাস হয়? ফোনের চার্জ না থাকার কারণে লাইভটি সম্পূর্ণ দেখতে পারলাম না। আচ্ছা, আপনার বিগত সাল পড়লে আপনার কত কমন পড়বে এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। বিগত সাল এবং নিয়ম ফলো করলে অন্তত আপনার 40-50% কমন পড়বে। আর কত মার্কেট টিকাবে সেটা আমি জানি না। এবার টেইলর সিরিজ কি লাগবে? সিলেবাসে আছে, কাইন্ডলি বলবেন। আপনি পারলে পড়ে নেবেন। আমি এখানে সাজেশনমূলক ক্লাস নিতেছি তাই একটু বাদ দিয়েছি। সাদ দোয়া করেন আল্লাহর রহমতে জানি এবারই ভালো মার্ক নিয়ে উঠতে পারে। ধন্যবাদ হাবিব আক্তার, অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। একজন টেইলর সিরিজ নাই। আচ্ছা যাক, আমার শেষ ইউনিট 10। অনেকের শ্বাস শেষ হয়ে গেছে, অনেকের অনেক কাজ আছে। আমি যাদের জন্য আয়োজন করেছি, আমি কিন্তু মোবাইল আগে থেকে সার্চ ফুল করে রেখেছিলাম, নেট নিশ্চিত করে রেখেছি, আইপিএস নিশ্চিত করে রেখেছি যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকে। যাদের জন্য আমার এই আয়োজন তাদের চার্জ নাই, তাদের মোবাইলে চার্জ নাই, তাদের এমবি নাই, তাদের নেট নাই, তাদের ওয়াইফাই নাই, মানে যার বিয়ে তার কোনো খবর নাই, আমার ঘুম নাই তাদের জন্য। আমি কালকে রাত্রেও আপনাদের এই সাজেশন নিয়ে অনেক স্টাডি করেছি। ইউনিট 10 এটা হলো এটা বড় ইউনিট, এটা হলো লিনিয়ার প্রোগ্রামিং। এই ইউনিটটা কিন্তু বড় আছে। তো 1 নম্বর চ্যাপ্টার হলো এখানে কনভেক্স সেট। কনভেক্স সেট ওই যে উত্তল আর কি, শুধু এনইউ পড়েন, শুধু এনইউ পড়েন এই চ্যাপ্টার, শুধু এনইউ। আচ্ছা, এরপরে আসেন ইন্ট্রোডাকশন অফ লিনিয়ার প্রোগ্রামিং। এখানে কিন্তু ক খ প্রশ্ন আছে, ক খ। ইন্ট্রোডাকশন অফ, এটা হলো চ্যাপ্টার 1 সম্ভবত। ইন্ট্রোডাকশন অফ লিনিয়ার প্রোগ্রামিং, এটা হলো চ্যাপ্টার 2। ইন্ট্রোডাকশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সংক্ষেপে লিখলাম চ্যাপ্টার 2। এখানে এনইউ এবং অনুরূপ পড়েন, এনইউ প্লাস অনুরূপ। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলি, চ্যাপ্টার 3-তে 2টা অঙ্ক আছে, খালি শুধু 2টা অঙ্ক। আপনি 2টা নিয়মের অঙ্ক শিখেন। চ্যাপ্টার 3 ওই যে ফেজিবিলিটি অ্যান্ড অপটিমিটি অফ, মানে অনুকূলতা ও চূড়ান্তকরণ, এরকম যে 2টা নিয়মের 2টা অঙ্ক শিখেন। 2টি নিয়মের 2টি শিখেন, 2টি শিখতে হবে। মানে এখানে 2টাই অঙ্ক আছে, অঙ্ক আছে অনেকগুলো। আপনি 2টা নিয়মের 2টা শিখেন, যেগুলা ওই বিগত বছরের পরীক্ষা এসেছিল, ধরেন এনইউ অথবা ডিইউএসসি-তে এসেছিল এরকম। ডিইউএসসি মানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড কলেজ, মানে 7 কলেজ। এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি। এরপরে আপনার ফর্মুলেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, শুধু এনইউ করেন, শুধু এনইউ। 5 নাম্বার গ্রাফিক্যাল সলিউশন, গ্রাফিক্যাল সলিউশন। এখানে আপনাকে এনইউ, ডিইউএসসি প্লাস অনুরূপ করতে হবে। এখন যারা বেশি দুর্বল, যারা অসহায়, যারা খুব কষ্টে আছেন, তারা আপনার এই যে এইখানে মাত্র 2টা প্রশ্ন, এটা ভালোভাবে করেন, গ্রাফিক্যাল সলিউশন করেন। আর এখান থেকে আপনার এখানে কনভেক্স সেট থেকে কিন্তু থিওরাম আসে, আবার থিওরাম একটা অংশ আছে। গ্রাফিক্যাল সলিউশনটা ভালোভাবে করতে হবে। এখানে আপনার এসএসসি লেভেলের মেধাটা কাজে লাগাতে হবে, এটা ভালোভাবে গ্রাফিক্যাল সলিউশনটা খুব ভালোভাবে করেন। আর এই যে ফেজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি এটা করেন। এখানে মাত্র 2টা অঙ্ক আছে এটার ভিতরে। ফর্মুলেশন, এখানে ফর্মুলেশন, এই যে এটা গঠন করা, নিয়ম শিখেন, নিয়ম, শুধু নিয়ম। এখানে আপনার নিয়ম, তার মানে পড়া বেশি হলো আপনার এইখানে, এটাতে পড়া বেশি, পড়া বেশি। এখানে কয়েকটা ডেফিনেশন আছে, কয়টা, এটাতে পড়া বেশি আর এটাতে পড়া বেশি।
এখন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি এখান থেকে নিজের মতো করে, আমাকে জিজ্ঞেস করলে বলবো যদি কম পড়তে চান তাহলে 3 শিখেন আর 5 শিখেন, আর যারা ঝুঁকি নিতে চান না তারা সবগুলো থেকে বেছে বুঝে একটু একটু করে শিখেন, ঠিক আছে? এখানেও তো ইন্ট্রোডাকশান, ওই যে আপনি বই খুললে দেখবেন এখানে কয়েকটা নিয়ম করলে এনাফ। এই হলো ইউনিট 10 লিনিয়ার প্রোগ্রামিং। এখানে আমাদের এটা নতুন সংযুক্ত অধ্যায়। আচ্ছা, আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখতেছি। রাজি সুলেমান ধন্যবাদ। নন্দিতা মণ্ডল ঝুমা, অনেক দিন পরে, আমি গত লাইভে আপনাকে পাই নাই, পাইছি কিনা অবশ্য এখন মনে নাই। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। খায়রুল ইসলাম মোবাইলে সার্চ আছে, সার্চ চালিয়েছে। সাথী আফরোজ, আমার তো সংসার বাচ্চা সামলে পড়তেই পারি না, কিন্তু টেনশনে মাথা ঘুরে শুধু। আচ্ছা, টেনশন করার সময়টা কখন পান? যে সময়টা টেনশন করেন সেই সময়টা একটু পড়েন না। শুনেন সাথী আফরোজ, আমি গত লাইভে বলেছি আপনার বাচ্চা কয়টা, 3টা বাচ্চা নিয়েও গতবার আমার এই যে স্টুডেন্টের চাকরি হয়েছে ময়মনসিংহ বাড়ি হয়েছে, ঢাকা সালে হাই স্কুলে। আপনার তো কয়টা বাচ্চা অবশ্য আমি জানি না, 3 বাচ্চা নিয়ে হয়েছে। এমনকি হাজব্যান্ড ওয়াইফ দুজনে পড়েছে, হাজব্যান্ডের হয়েছে হাই স্কুলে আর ওয়াইফের হয়েছে কলেজে, বুঝেছেন? তো এত মাথা যে টাইমে ঘুরে এই টাইমে একটু পড়েন। কেউ যদি বলতেন ক্যালি হ্যামিল্টন কি পড়া থেকে সম্ভব ম্যাট্রিক্সের উহার সম্ভাব্য কি লিখছে সমীকরণকে সিদ্ধ করে, এটা কি না? না না, এটা তো হলো অঙ্ক, মানে তার স্বাভাবিক সমীকরণকে, ও আপনি তো স্টেটমেন্ট বলে ফেলছেন। হ্যাঁ এটাই এখানে তো লেখাই আছে। থিওরামটার কথা তো আমি বই দেখে আপনাকে বলে দিতেছি। আহারে, আপনি যেটা বলছেন সি স্যার, কিন্তু কমান্ড কম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটি মেয়ে এটা কোনো ব্যাপার হইলো? রাইসুল ইসলাম, ইউনিট 10 এর প্রথম 3টি অধ্যায় করলে কি 10 মার্ক আসবে? আচ্ছা, আমি দেখতেছি 10 মার্ক। হ্যাঁ, আসবে। তবে এই যে ম্যান্ডা, এই যে ছোট চ্যাপ্টারটা ফেজিবিলিটি, এখানে কিন্তু 2টা অঙ্কের গতবার একটা আসছে। তার মানে হ্যাঁ, আপনার 10 মার্ক যদি আশা করি আসবে। 2টা অধ্যায় করলে 10 মার্ক আসবে। ঝুঁকি তো সবসময় ঝুঁকি। এখন ঝুঁকি নিয়ে তো কাজ করতে পারলে আমার কোনো ভয় নাই। আচ্ছা, আমি ক্যালি হ্যামিল্টনটা নিয়ে একটু কথা বলে দিচ্ছি একজনের এটা নিয়ে একটু ঝামেলা আছে, বই আছে আমার কাছে। এত কমন একটা থিওরাম, তাও অনেকে বলতেছে কোথায় আছে, বুঝতেছে না, বলতে পারতেছে না। ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য সত্যতা যাচাই করে, এটা হলো তার গাণিতিক সমস্যার সমাধান। এটা থিওরাম নয়, এটা হলো সেই থিওরামের আলোকে গাণিতিক সমস্যার সমাধান। ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য তো প্রথম দিকে থাকার কথা। এখানে তো আরো থিওরাম আছে, দেখা যায় এখানে কিছু ডেফিনেশনও আছে। এই তো স্পষ্ট লেখা আছে বইয়ের মধ্যে, ক্যালি হ্যামিল্টন উপপাদ্য, আমার বই 496 পৃষ্ঠা, উপপাদ্য 15। প্রমাণ করো প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে, সো দ্যাট এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। একেবারে সুন্দর করে একদম স্পষ্ট লেখা। কত সালে যে এটা আসছে, আল্লাহু আকবার। এই আপনার নন মেজরে, অনার্স মেজরে, বিএসসি পাস করছে, মাস্টার্স প্রিলিমিনারিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, এই এত বিখ্যাত একটা থিওরাম, অথচ বলতেছে কোথায় আছে জানে না। ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য, প্রমাণ করো প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সম্মানিত ভিউয়ার্স এবং আমার পেইড কোর্সের শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য আমাদের এমটিভিএল ইউটিউব চ্যানেল ফেসবুকের অনুসারীগণ, আমাদের ফেসবুক গ্রুপের সম্মানিত সদস্যগণ, আমি আপনাদেরকে 2টা কথা বলে আমাদের লাইভটি শেষ করতেছি। যারা পরবর্তীতে লাইভটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ লাইভটি মনোযোগের সহিত পূর্ণাঙ্গটি দেখবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আমার এতক্ষণ ক্লাসটি ছিল আমাদের প্রভাষক গণিত লিখিত পরীক্ষা সাজেশন এবং পরামর্শমূলক। তো আমি এতক্ষণ দীর্ঘ আলোচনায় আপনাদের সাথে কথা বলার সময় যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি,
কোনো কথার মধ্যে যদি আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বিষয়টা আপনারা আপনাদের অনুভূতিতে রাখবেন না। যে কথাগুলো বলেছি আপনাদের স্বার্থেই বলেছি। আর আপনাদের এই ক্লাসটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাতেই আমি ধন্য হব। আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকারে এবং প্রয়োজনে আমার ক্লাসটি আসে তাহলে অবশ্যই আপনারা আমার এই ক্লাসটিকে লাইক, কমেন্ট বা বিভিন্ন রিয়াক্টের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। সর্বোপরি অবশ্যই আপনারা ক্লাসটি শেয়ার করবেন, এতটুকু আপনাদের কাছে আমি প্রত্যাশা রাখতেছি।